আসসালামু আলাইকুম। এখন যে স্টোরিটি আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি একটু ভিন্ন ধরনের, কারণ এটি একই সাথে কবরস্থান রিলেটেড, অ্যাম্বুলেন্স রিলেটেড এবং লাশকে কেন্দ্র করে। সুতরাং বুঝতেই পারছেন যে স্টোরিটি একটু ভিন্ন রকম। এই স্টোরিটি যিনি আমাকে দিয়েছেন তার নাম সাইফুল। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। ওনার একটি স্টোরি আমি এর আগেও ভূত.com শেয়ার করেছিলাম। তো উনি আমাকে আরেকটি স্টোরি দিয়েছেন। এই স্টোরিটি আসলে ঘটেছিল বা যাদের সাথে ঘটেছিল সেটি হচ্ছে মূলত ওনার বোনের সাথে। ওনার বোন এবং ওনার বোনের পরিবারের সাথে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময় 2009 সাল, স্থান চট্টগ্রাম শহর। চট্টগ্রামের মূল শহরেরই একটি জায়গায় ওনার বোন, তার হাজবেন্ড, বোনের শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাই মিলে একটি বাসায় থাকতেন। ওই বাসাটি বেশ অদ্ভুত ছিল, কারণ হচ্ছে ওই বাসাটি যেই জায়গার উপরে তৈরি করা হয়েছিল ওই জায়গাতে বহু পুরাতন একটি কবরস্থান ছিল। বহু বছর ধরে সেটি পরিত্যক্ত ছিল। আস্তে আস্তে কবরের অস্তিত্বও বিলীন হয়ে গেছে এবং পরবর্তীতে ওই জায়গাটি বিক্রি হয়ে যায় এবং ওই জায়গার উপরেই একটি বাড়ি তৈরি হয়। ওই বাড়িতেই ওনারা থাকতেন। ওই বাড়ির যে ওয়াশরুমটা ছিল সেটি অ্যাটাচ ওয়াশরুম ছিল না, একটি ওয়াশরুম ছিল, সেটি বাড়ির বাইরে ছিল, মানে উঠোনের উপরে ছিল। তো বাড়িতে যখন ওনারা ওঠেন, ওঠার পর থেকেই কিছু কিছু ঘটনা ওনাদের সাথে ঘটতে থাকে। যেমন রাতের বেলা ওনাদের মনে হতো বাড়ির উঠোনে কেউ যেন হাঁটাহাঁটি করছে। ওনারা যখন চিন্তা করতেন কে হাঁটে, তার হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। যখন এটি দেখার জন্য বাসা থেকে বের হতো তখন আবছা কাউকে ওই উঠোনে হাঁটাহাঁটি করতে দেখতেন, কিন্তু যখনই বলতেন এই কে, আর সাথে সাথে সেটি মিলিয়ে যেত। এছাড়া বাড়ির টিনের চালের উপরে রাত হলেই ঢিল মারার এই শব্দ এবং ঢিল ফেলতো। কে বা কারা এটা করতো? শুরুতে মনে করেছিল হয়তো বা আশেপাশের কোনো খারাপ লোকজন কেউ ডিস্টার্ব করছে, কিন্তু আসলে দেখা গেল যে না, এটা আসলে কোনো মানুষের কাজ নয়, এটি প্যারানরমাল কোনো বিষয়। এরকম টুকটাক সমস্যা ওখানে চলছিল। এর মধ্যে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সাইফুল ভাইয়ের বোন, উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। উনি যখনই ঘরের থেকে বের হয়েছেন উনি দেখেন উঠোনের উপরে প্রকাণ্ড একটি মানুষের মাথা। এই মাথাটি লাফালাফি করে একদিক থেকে আরেক দিকে ছুটে বেড়াচ্ছিল। মাথাটি যখনই বুঝতে পারে যে সাইফুল ভাইয়ের বোন ঘরের থেকে বের হয়েছে, তখন মাথাটি লাফিয়ে লাফিয়ে সাইফুল ভাইয়ের বোনের দিকে আসতে থাকে। সাইফুল ভাইয়ের বোন প্রচন্ড ভয় পান, জোরে এক চিৎকার দিয়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। ওনার হাজবেন্ড ওনার চিৎকারে ঘুম থেকে উঠে যায়, বলে কি হয়েছে, সব ঘটনা খুলে বলেন তিনি। ওনার হাজবেন্ড উঠে দরজা খুলে বাইরে গিয়ে দেখে কিছুই নেই। তখন ওনার হাজবেন্ড বলেন যে তোমার তো আমাকে ডাকা উচিত ছিল, আমি তোমার সাথে আসতাম, তাহলে তো ভয় পেতে না। তখন সাইফুল ভাইয়ের বোন বলেন যে আমি মনে করেছিলাম যে কোনো সমস্যা হবে না, এই কারণে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখি এই ভয়ানক অবস্থা। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পরে আরেকটি অদ্ভুত ঘটনা ওই বাড়িতে ঘটতে থাকে। সেটি হচ্ছে গভীর রাত্রে একজন মহিলা ওই ঘরের দরজায় টক 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 করে শব্দ করত এবং বলতো তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের সবার ক্ষতি হবে, দ্রুত এ বাড়ি ছেড়ে চলে যা, থাকবি না এখানে। এরকম প্রায় প্রতি রাত্রেই কোন একজন মহিলা এসে দরজায় নক করে এই কথাগুলো বলতো। ওনারা সিদ্ধান্ত নেন এই বাড়িটা ছেড়ে ওনারা চলে যাবেন। কিন্তু এর মধ্যেই ঘটে আরেকটি ঘটনা।
সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর একদিন রাতে খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসেই উনি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। এই কথা বলতে বলতেই উনি মেঝেতে পড়ে যান এবং আসলে কোনো ধরনের কোনো সময় না দিয়েই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আসলে ওনার কেন বুকে ব্যথা হয়েছিল, উনি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা, এই বিষয়ে আসলে উনি কোনো বলার সুযোগই পাননি। উনি জাস্ট খালি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। এ কথা বলেই উনি মেঝেতে পড়ে যান এবং এর কিছু সময়ের মধ্যেই উনি মারা যান। বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে দেয়। সাইফুল ভাইয়ের বাড়ি কিন্তু কুমিল্লাতে এবং ওনার বোনের শ্বশুর বাড়ি সেটাও কুমিল্লাতে, কিন্তু ওনার হাজবেন্ডের চাকরির সুবাদে সবাই মিলে চট্টগ্রাম শহরে থাকে। যেহেতু ওনার শ্বশুরের বাড়ি কুমিল্লাতে, মানে সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর বাড়ি কুমিল্লাতে, তাদের সিদ্ধান্ত হয় যে রাত্রেই লাশ নিয়ে তারা কুমিল্লাতে ফিরে আসবে। তখন একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়, ওই অ্যাম্বুলেন্সে লাশ তোলা হয় এবং সবাই মিলে ওই অ্যাম্বুলেন্সে উঠে কুমিল্লা শহরের দিকে ওই রাত্রে রওনা দেয়। চট্টগ্রাম শহরের মধ্যে যতক্ষণ পর্যন্ত ছিল, বা এই যে সীতাকুণ্ড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছিল, ততক্ষণ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। যখন চট্টগ্রাম পার হয়ে ফেনীর মধ্যে গাড়িটা প্রবেশ করে, ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে আসছিল, ওই দিন রাস্তাঘাটে গাড়িও তুলনামূলক কম ছিল। তো গাড়িটি এগিয়ে যাচ্ছে, হঠাৎ গাড়িতে থাকা প্রত্যেকের কাছে মনে হচ্ছে, এবং যিনি অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন তিনিও বলছেন যে কি ব্যাপার, গাড়িটা হঠাৎ এরকম উঁচু হয়ে যাচ্ছে কেন। মানে মনে হচ্ছিল গাড়িটা কিছু সময় পরে কয়েক হাত উঁচু হয়ে যাচ্ছে এবং ঠাস করে আবার নিচে পড়ে যাচ্ছে। তো এভাবে মাঝে মাঝে এর মানে তাদের কাছে এটা ফিল হচ্ছিল এবং বাস্তবেও সেটাই ঘটছিল। গাড়িটা যে কোনো সময় ভয়ানক একটা দুর্ঘটনায় পতিত হতে পারে, কিন্তু এমত অবস্থায় কি করবে তারা কিছুই বুঝে পাচ্ছে না যে এমনটা হওয়ার কারণ কি। তারা গাড়ির মধ্যে জোরে জোরে দোয়া দুরুদ পড়া শুরু করে, প্রত্যেকেই, ড্রাইভার থেকে শুরু করে নিয়ে। গাড়িটা যখন ফেনী পার হচ্ছে বা নোয়াখালীর কাছাকাছি চলে আসছে আর কি, তখন আরেকটি অদ্ভুত এবং ভয়ানক ঘটনা প্রত্যেকেই দেখে। এটি সর্বপ্রথম গাড়ির যে ড্রাইভার, উনি লুকিং গ্লাসে এটি দেখতে পান। উনি দেখতে পান গাড়ির পেছনে 10-12টি বড় বড় কুকুর প্রচন্ড জোরে দৌড়াতে দৌড়াতে গাড়ির পেছন আসছে এবং গাড়ির কাছাকাছি এসে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। শুধু এখানে যে বিষয়টা থেমে থাকে তা কিন্তু নয়, প্রিয় লিসেনার্স। আমরা জানি অ্যাম্বুলেন্সের পিছনে একটা ব্যাগ ডালা থাকে, যেটা উঁচু করা যায় এবং উঁচু করে সাধারণত ডেড বডি ঢোকানো বা বের করা বা রুগীকে ঢোকানো বা বের করার এই কাজটি করা হয়। মাঝে মাঝেই এই গাড়ির পেছনের এই ব্যাগ ডালাটি খুলে উঁচু হয়ে যাচ্ছিল এবং পেছনে থাকা এই কুকুরগুলো লাফ দিয়ে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তারা সেটা পারছিল না, কারণ পেছনে যে সাইফুল ভাইয়ের যে দুলাভাই ছিল উনি বারবার ওই ব্যাগডালাটা আবার টেনে বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু উনি সাহসী মানুষ হলেও এই ধরনের ঘটনা, কারণ কুকুর এত জোরে কিন্তু দৌড়াতে পারে না, আর ঢাকা চিটাগাং হাইওয়েতে এত জোরে গাড়ি চলছে, সেখানে কুকুরগুলো প্রায় অ্যাম্বুলেন্সকে ধরে ফেলছে, এটা কিন্তু একটা অবিশ্বাস্য বিষয় ছিল। রাস্তায় কিন্তু আরো বেশ কিছু গাড়ি চলছিল, তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সেই গাড়িগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে পিছনে এই যে কুকুরগুলো আসছে বা এই ধরনের ঘটনা ওই গাড়ির সাথে ঘটছে, তারা পেছন থেকে এই সমস্ত বিষয় দেখছে। তারা চিন্তা করছিল এগুলো শুধু তারাই দেখছে, অন্য কেউ হয়তো দেখছে না। কুকুরগুলোর উৎপাত যখন চরমে উঠে যায়, তখন একটা সময় ড্রাইভার গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করান, সাহস করে নেমে আসেন, কিন্তু নেমে আসার পরে দেখা যায় যে কোনো কুকুর নেই। কিন্তু গাড়ির যে ব্যাগডালাটি রয়েছে, এই ব্যাগডালার উপরে অসংখ্য আঁচড়ের দাগ
যেগুলো ওই কুকুরগুলো ওই গাড়ির পেছনে মানে অ্যাম্বুলেন্সের পেছনে আঁচড় দিয়েছিল। যাই হোক, ওনারা দোয়া দরুদ পড়তে পড়তে আবার গাড়িতে উঠে যান, আবার গাড়ি চলা শুরু করে। গাড়ি যখন ফেনী পার হয়ে নোয়াখালীতে চলে আসেন এবং একটি নির্জন রাস্তার কাছাকাছি চলে আসেন, মানে ওই জায়গাতে আশেপাশে আর কোনো গাড়ি তেমন দেখা যাচ্ছিল না, তখন অদ্ভুত আরো একটি ঘটনা ঘটা শুরু করে। সেটি হচ্ছে, ওই গাড়িতে থাকা প্রত্যেকে ফিল করছিলেন যে ওই অ্যাম্বুলেন্সের যেই অংশটায় বা মানে যেই পাশে সাইফুল ভাইয়ের বোনের শ্বশুরের লাশটি রাখা হয়েছে, মনে হচ্ছে ওই পাশটি বারবার উঁচু হয়ে যাচ্ছে। গাড়িটা উনি স্পিডে উঠাতে পারছিলেন না, কারণ স্পিড যদি গাড়ির বেড়ে যায় তাহলে এই ধরনের ঘটনা ঘটলে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। ওনারা আসলে বুঝতে পারছিলেন না এমন অবস্থা ওনারা কি করবেন। ওনাদের শুধু একটাই করার ছিল যে আল্লাহকে ডাকা, এবং সেই কাজটি ওনারা করে যাচ্ছিলেন। কিছু সময় পরে হঠাৎ গম গম শব্দে ওনাদের কানে একটি শব্দ ভেসে আসে। কেউ বলছে, লাশটি রেখে যা, লাশটি আমাদেরকে দিয়ে যা, না হলে কিন্তু তোরা সবাই মরবি, এই গাড়ি দুর্ঘটনায় তোরা সবাই মারা যাবি, এখনো সময় আছে, লাশটি দিয়ে যা। তো এই শব্দটা যখন বাইরে থেকে আসছিল প্রত্যেকেই খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু প্রত্যেকেই এই বিষয়ে সবাই ডিটারমাইন্ড ছিলেন যে লাশ আমরা কাউকে দেব, যে যাই কিছু বলুক, যে যাই কিছু করুক, লাশ আমরা কাউকে দিব না। যথাযথ মর্যাদার মাধ্যমে এই লাশকে আমরা দাফন করব। এই কোনো প্যারানরমাল ভূত প্রেতের উৎপাতে বা কোনো পিশাচের উৎপাতে আমরা লাশ কোথাও রেখে যাব, তার জন্য যদি আমাদের যত ক্ষয়ক্ষতি হয় আমরা সেটা মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই চিন্তা করে ওনারা যাচ্ছিলেন, এবং ড্রাইভারও খুব সাহসী ছিলেন। ওনার সাথে এই ঘটনা, মানে অ্যাম্বুলেন্সের চালক যে ড্রাইভারের সাথে এই ঘটনা ওনার জীবনে এটি প্রথম ছিল। উনিও ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরও উনি চিন্তা করছিলেন যে অশুভ শক্তির কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। উনি গাড়ি চালাচ্ছিলেন। একটি জায়গায় এসে, মানে যখন নোয়াখালীর একদম ভেতরে ঢুকে যান, তখন আর কোনো কিছু ওনারা দেখতে পাচ্ছিলেন। একদম স্বাভাবিকভাবে গাড়ি চলছিল, কোনো কুকুর নাই, কিচ্ছু নাই, একদম স্বাভাবিক হয়ে যায়। তখন একটি জায়গায় ওনারা গাড়িটা দাঁড় করান যেখানে আশেপাশে দোকানপাট রয়েছে, এবং ওনারা একটু বিশ্রাম নেওয়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য মানে একটা জায়গায় যাত্রা বিরতি। যখন ওনারা ফ্রেশ হচ্ছিলেন, হালকা পাতলা নাস্তা করছিলেন, হঠাৎ প্রচন্ড শব্দে ওই অ্যাম্বুলেন্সের দুটো টায়ার পাংচার হয়ে যায়। ড্রাইভার সাহেব গাড়ির কাছে আসেন এবং গাড়িতে থাকা আরো যে যারা ছিলেন, বিশেষ করে সাইফুল ভাইয়ের বোন, তারপরে শাশুড়ি, তারপরে সাইফুল ভাইয়ের দুলা ভাই, তারা প্রত্যেকে এসে অদ্ভুত একটি বিষয় দেখতে পান। এটি হচ্ছে, ওই অ্যাম্বুলেন্সের দুটো চাকা মনে হচ্ছে কোনো প্রাণী এমন ভাবে কামড় দিয়েছে ওই চাকার উপরে, এবং কামড় দিয়ে চাকার একটি অংশ তুলে নিয়ে গেছে। এবং একটি চাকায় না, এটি দুটো চাকায় এই ধরনের ঘটনা। ওরা খুবই অবাক হন যে এরকম তো হয় না, আর এত জোরে কামড় কে দিল, কোনো প্রাণী তো কামড় দিয়ে এরকম ক্ষতি করার কথা না। যাই হোক, গাড়িতে দুটি স্পেয়ার চাকা ছিল, এই দুটি চাকা লাগানো হয়, তারপরে চাকা লাগিয়ে আবার গাড়ি চলা শুরু করে। গাড়িটি যখন কুমিল্লা শহরের কাছাকাছি চলে আসে, তখন আরো একটি ভয়ানক ঘটনা। সেটি হচ্ছে, ওনারা প্রত্যেকেই দেখেন যে রাস্তার উপরে একটি লাশ ভেসে আছে। এটি একবার ডান পাশে যাচ্ছে, একবার বাম পাশে যাচ্ছে, এবং বারবার তাদের গাড়িকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং কেউ একজন বলছে, এখনো সময় আছে, লাশটি দিয়ে যা, না হলে তোরা সবাই মরবি। ড্রাইভার সাহেব আর সাহস ধরে রাখতে পারেন, উনি গাড়িটি থামিয়ে দেন।
কারণ উনি গাড়িটা চালাতে পারছিলেন না সামনে এরকম দৃশ্য দেখে। আর ওনারা যে এতটা পথ সাবলীল ভাবে গাড়ি চালিয়ে এসেছেন, এটাই আল্লাহর একটা বিশেষ রহমত ছিল। কারণ এই ধরনের ঘটনা ঘটার পরে গাড়ির অ্যাক্সিডেন্ট করাটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আল্লাহর রহমতে সেই ধরনের ঘটনা ঘটে। ড্রাইভার সাহেব গাড়ি থামান, গাড়ি থেকে নামেন, সামনে কিছুই দেখা যায় না। আবার আল্লাহর নাম জপতে জপতে সবাই যাত্রা শুরু করেন। এ পর্যায়ে আর তেমন কিছুই হয় না। কুমিল্লা শহরে এসে এবং তাদের যে গ্রামের বাড়ি সেখানে আসতে আসতে ভোর হয়ে যায়, মানে ফজরের আজান হয়ে তার দিকে সাদা হয়ে যায়, আর আলোকিত হয়ে যায়। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুরকে গোসল দেয়া হয়, জানাজা করানো হয় এবং তাকে দাফন করা হয়। এইটুক পর্যন্ত, ওই দিন পর্যন্ত মোটামুটি সব ঠিক আছে। ওই রাত্রে আরো একটি অদ্ভুত ঘটনা, কিন্তু এই ঘটনাটি ঘটে সাইফুল ভাইয়ের বোনের ননদের সাথে। উনি রাত্রে যখন ঘুমিয়েছিলেন, স্বপ্নে উনি দেখতে পান যে কোনো একজন মানুষ কাঁধে করে একটি লাশ নিয়ে আসছে। লাশটি সাদা কাফনে মোড়ানো। লাশটি কাঁধে করে নিয়ে এসে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে ঠাস করে ওনার গায়ের উপরে ফেলে দেন, মানে সাইফুল ভাইয়ের বোনের ওই ননদের গায়ের উপরে। স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখে উনি ধর্মর করে উঠে বসে উনি যেটি দেখেন, সেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখেন স্বপ্নের মধ্যে যে লাশটি ওনার গায়ের উপরে কেউ একজন ফেলে দিয়েছে, ওই লাশটি ওনার পাশে শুয়ে আছে, মানে ওই লাশটি ওনার পাশে রাখা। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। ওনার চিৎকারে ঘরের অন্য লোকজন চলে আসে, এসে দেখে যে কিছুই নেই। উনি বলেন যে উনি স্বপ্নে এরকমটা দেখেছেন এবং স্বপ্ন ভেঙে ওঠার পরে এই ঘটনা ঘটে। তখন সবাই বলে যে এটা তোমার মনের ভুল, স্বপ্ন দেখেছ। কারণ আজকে মানে যেহেতু লাশ আনার সময় এতগুলো ঘটনা ঘটেছে, এই জন্য মনের মধ্যে এই বিষয়গুলো বারবার ঘুরপাক খাচ্ছে, যার কারণে এই জিনিসটা বারবার সামনে আসছে। ঘটনা ঘটে আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে থেকে। বলে রাখতে চাই, আমি বড় হয়েছি আমার মামার কাছে। মূলত আমার ছোটবেলায় আমার বাবা এবং মা একটা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপরে আমি যেহেতু একমাত্র সন্তান ছিলাম, তাই প্রথম থেকে দাদা দাদুর সঙ্গেই আমি আমার বড় হওয়া। তারপরে একটা সময় পরে যখন আমার দাদু মারা যান এবং দাদা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, তখন আমি বাধ্য হয়ে আমার মামার বাসায় চলে আসি। এরপর থেকে আমি সেখানেই বড় হই। অনেক ভাই, ঘটনা মূলত ঘটেছে আমার মামার সঙ্গে। বলছিলাম, গেল কিছু সপ্তাহ আগে থেকেই আমার মামা সবাইকে বলছিলেন তিনি একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন। স্বপ্নটা একটু খুব অদ্ভুত, একটু নয়, ভয়াবহ অদ্ভুত। আমার মামা স্বপ্ন দেখছিলেন যে প্রথম দিনের কথা বলে, আমার মামা স্বপ্ন দেখছিলেন যে তাকে কেউ একটা টেনে নিয়ে যাচ্ছে। যিনি নিয়ে যাচ্ছেন তার আকার আকৃতির বর্ণনা একটু আপনাকে দিতে চাই। তিনি দেখতে প্রচন্ড লম্বা, একটা বড় সাদা থান তার পুরো শরীরে জড়ানো। আমার মামার হাত নাকি ছিল বাঁধা এবং তাকে টেনে কোনো একটা দিকে নিয়ে যাচ্ছে, একটা শুনশান প্রান্তরের মতো। মূলত আমার মামা এটা স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে বসেন। বসেই তিনি মামিকে সমস্ত কিছু খুলে বলেন। আমার মামি তখন বলেন, তুমি একটা দুঃস্বপ্ন দেখেছ। এটি বলে তারা আবারও ঘুমিয়ে পড়েন। সেদিনকার মতো আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে তার পরের দিন ঠিক আবারও দুপুরবেলা। অনেক ভাই, সঙ্গত কারণেই বলে রাখি, আমার মামার দুপুরবেলা খাবারের পরে ভাত ঘুমের অভ্যেস ছিল। দুপুরবেলা খাবার খেয়ে ঘুমানোর পরে আবার সেই একই ঘটনা। এবার মামা দেখতে পান সেই একই রকম সাদা থান পরা কেউ একজন তাকে টেনে নিয়ে যাচ্ছে, একটা ধূসর প্রান্তর। এবার তিনি আবারও ভয় পেয়ে জেগে ওঠেন এবং আমার মামিকে আবারও ডেকে পাঠান। মামি আসেন, পুরো ঘটনা শোনেন। এবার বলেন যে আমার মনে হয় গতকালকের স্বপ্ন তুমি ভুলতে পারোনি।
সেটাই তোমার মাথায় রয়ে গেছে, তুমি এগুলো ভুলে যাও, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হলে পারতো। বলছিলাম যে গেল কিছু সপ্তাহ ধরেই আসলে আমার মামা এই ধরনের স্বপ্ন দেখছিলেন। এর পরের দিন রাতের বেলা তেমন কিছুই ঘটেনি, সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তার পরের দিন দুপুরবেলা ঘটে আরেকটা উদ্ভট ঘটনা। এবার তিনি আবারও স্বপ্ন দেখেন, চিৎকার করে তিনি বাড়ি মাথায় তুলে নেন এবং সবাই যখন দৌড়ে আসে তখন তিনি বললেন, ওই লোকটি আমাকে একটা লাশের খাটিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটি শুনে আমার মামি এবং সাথে আমার মামাতো বোনেরা বেশ উদ্বিগ্ন হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে না, এখন অন্ততপক্ষে একটা হুজুরের সঙ্গে কথা বলা জরুরি। অনেক ভাই ভাবতে পারেন এত ছোট বিষয়ে হুজুরের সঙ্গে কথা বলার কি আছে। আমার সঙ্গেও তখন আসলে এই বিষয়ে আমার মামি কথা বলেন এবং আমিও একই কথা বলেছিলাম। যাই হোক, সন্ধ্যের মাগরিবের নামাজের পরে হুজুরের সঙ্গে আমার মামা একান্তভাবে কথাগুলো শেয়ার করেন। এক পর্যায়ে হুজুর বলেন যে আপনি একটা কাজ করুন, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে পানা চান। আশা করি আল্লাহ আপনাকে খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান করিয়ে দেবে, পার পাইয়ে দেবে। মানে এর পরের দিনের ঘটনা, এর পরের দিন সন্ধ্যের পর পর আমার মামার চোখ লেগে আসে, আমার মামা ঘুমিয়ে পড়েন। আমার মামির বক্তব্য মতে সেদিন রাতে আমার মামা কোনো মতেই আসলে সুস্থ ফিল করছিলেন না, অসুস্থ বোধ করছিলেন এবং সেই কারণেই আমার মামা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েন। একটা সময় পরে ঠিক একইভাবে মামা আবারও চিৎকার চেঁচামেচি শুরু করেন। কিন্তু এবার আমার মামার পুরো শরীর যেন নীল হয়ে গিয়েছিল। অনেক ভাই আমি নিজে সেই ছবি দেখেছি, আমার মামি সেই ছবি তুলে আমাকে পাঠিয়েছেন এবং আমি সেই ছবি দেখেছি। প্রচন্ড নীলছে একটা করণ তার পুরো শরীরে ছিল, মনে হচ্ছিল প্রচন্ড ভয় পেয়েছেন তিনি সবাইকে প্রচন্ড ভয় পাচ্ছেন। তিনি এরপরে বলেন তিনি স্বপ্ন দেখেছেন যে তাকে লাশের খাটিয়ায় চড়িয়ে কোনো একজন তাকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে লাশের খাটিয়াটা আকাশে ভাসছিল, কোনো একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে এখনো সেই হাত বাঁধা অবস্থাতেই আছে। এই কথা শুনে আমার মামি এবার বেশ ভয় পেয়ে যান এবং আমাকেও বাড়িতে ডেকে পাঠান। আমি কোর্ট কাচারির চক্করে কোনোভাবেই যেতে পারছিলাম না, তাই বলছিলাম যে একদিন বা দুদিন পরে আমি এসে আমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, তিনি ভালো ঘুমের ওষুধ দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগেই ঘটে উদ্ভট আরেকটা ঘটনা। অনেক এর পরের দুদিন তেমন কোনো সমস্যা হয়নি। আমি আগেই বলেছি আমার মামা বেশ পরহেজগার মানুষ ছিলেন, তিনি নামাজ এবং রোজার ব্যাপারে প্রচন্ড সিনসিয়ার ছিলেন এবং সেদিন তিনি রোজা রেখেছিলেন। ইফতারের পরে তিনি আবারও একটা ছোট ঘুম দেন, ঘুম থেকে আবারও ঠিক একইভাবে ওঠে। তবে এবার বলছিলাম একটা উদ্ভট ঘটনা ঘটে। ঘুম থেকে উঠে আমার মামা আবিষ্কার করেন তার বাম হাতের নিচে একটা রশির পেঁচানো দাগ। মনে হচ্ছে খুব শক্ত করে তার হাতকে অনেকক্ষণ যাবৎ কেউ বেঁধে রেখেছিলেন। পরে সেই দাগ তিনি সবাইকেই দেখিয়েছিলেন, যদিও সে দাগের খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিছুক্ষণের মধ্যে সেটা আবার মিলিয়েও যায়। অনেক ভাই এই ঘটনার শেষ হয়তোবা হতে পারতো, এই ঘটনা হয়তোবা আমরা শেষ করতে পারতাম। এর কিছুদিন পরে আমার মামা আরো একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন এবার তাকে একটা লাশের খাটিয়া করে কবরের পাশে নামানো হয়েছে। কবরটা অনেক প্রশস্ত, অনেক গভীর। তিনি নিচের দিকে তাকিয়ে কোনো তল খুঁজে পাচ্ছিলেন না। এবার তিনি হাউমাউ করে কান্না করতে করতে মধ্যরাতে ঘুম থেকে উঠলেন এবং উঠেই তিনি জায়নামাজে দাঁড়িয়ে তিনি চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং কোরআন শরীফ নিয়ে তিনি কোরআন পাঠ করতে বসে গেলেন। আমার মামি ততক্ষণে প্রচন্ড ভয় পেয়ে গেছেন। ততক্ষণে তিনি আমাকে এবং আমার মামাতো ভাইকে ফোন দিয়েছেন, যিনি কিনা কাজের সূত্রে দেশের বাইরে থাকেন। পরবর্তীতে আমার মামাতো ভাই আমাকে বললে আমি কাজের ফাঁকে আমার মামাকে নিয়ে তার পরের দিন বিকেল বেলা হাসপাতালে যাই এবং দেশের খুব নামকরা একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথাও বলি। তিনি সবকিছু শুনে বললেন যে এটা একটা মনের ভুল, ভালো করে ঘুম হলে সবকিছুই ঠিক হয়ে যাবে। অনেকটাই এখানেই ঘটনা শেষ হলে পারত। এরপরে আমি বেশ কিছুদিন কোনো খোঁজ খবর নেইনি। সর্বশেষ বুধবার রাতের বেলা
অনেক ভাই শুনে অবাক হবেন, সর্বশেষ বুধবার রাতের বেলা মধ্যরাতে আমার মামি আমার মামাকে ডাকতে গিয়ে খেয়াল করলেন তিনি আর এই পৃথিবীতেই নেই। আমি জানি না অনেক ভাই এই ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। বেশ অনেকদিন যাবত তিনি কবর দেখতে পাচ্ছিলেন এবং একটা সময় তিনি মারা গেলেন, এবং সেদিন রাতে তিনি কোনো স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাও কোনো জানা যায়নি। গোসল করানোর সময় তখন যিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি বলেছিলেন যে আমার মামার হাতের মধ্যে লাল করে রশি দিয়ে বাঁধার মতো দুটো দাগ তিনি দেখতে পেয়েছেন, ঠিক কাঁধের কিছুটা নিচে। এই ঘটনার আসলে এখানেই শেষ অনেক ভাই। আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা, তবে আমরা পরিবারের সবাই মনে করি, বিশ্বাস করি এটার সঙ্গে অলৌকিকত্বের কোনো না কোনো যোগ তো আছেই। এরপরে সম্পূর্ণ সবকিছু দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো ঘটনা ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। তো রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি এটা একটি অ্যাম্বুলেন্সের ঘটনা। যেই অ্যাম্বুলেন্সের ঘটনাটা আমাদের এলাকার মধ্যে অনেক বেশি ভয়ের একটা সময় কাটিয়েছিলাম আমরা সবাই। তো যাই হোক, যেই লোককে নিয়ে ঘটনা, যার অ্যাম্বুলেন্সটা, তার নাম হচ্ছে রফিক। তিনি ছিলেন একজন পুরনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার। প্রায় 8 বছর ধরে তিনি রাতের বেলায় অ্যাম্বুলেন্সের ডিউটি করেন। অনেক লাশ, অনেক দুর্ঘটনা, অনেক কান্না দেখেছেন তিনি কাউকে ভয় এমনভাবে দেখিয়েছেন, এমনভাবে এমন লোককে এমন অবস্থায় দেখেছেন যে অবস্থাগুলো আমরা হয়তো চিন্তাও করতে পারিনি। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন রাসেল ভাই, এখানে এই যে আমাদের রফিক ড্রাইভার, ইনি কিন্তু অনেক বেশি সাহসী একটা লোক। যাই হোক, রাত তখন প্রায় 2:30। যেই রাতের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই রাতের শীতের শেষের দিক, চারপাশে ঘন কুয়াশা, রাস্তার দুপাশ শুধু অন্ধকার, আর মাঝে মাঝে শুকনো গাছের ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সেদিন শহরে এক হাসপাতাল থেকে ফোন আসে, একটা মৃতদেহ গ্রামের দিকে পৌঁছে দিতে হবে। রোগী নাকি এক বৃদ্ধ মহিলা, হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছেন। রফিক আর তার সহকারী বাবুল লাশটা অ্যাম্বুলেন্সে তোলে। সাদা কাফনে মোড়ানো দেহটা পিছনের বেডে রাখা হয়েছিল। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই বাবুল অস্থির অনুভব করতে লাগলো। এমন একটা অস্থির, যে অস্থিরটা তাকে অ্যাম্বুলেন্সের ভিতর বসে থাকতে দিচ্ছে না। সে বলল, ভাই, পিছন থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে। রফিক ড্রাইভার হেসে বলল, ইঁদুর হবে হয়তো, পুরোনো গাড়ি, এরকম ঘটনা ঘটতেই পারে, চুপ করে বসে থাক। কিন্তু কয়েক মিনিট পর আবারও সেই শব্দ। এবার যেন কেউ ধীরে ধীরে বেডে হাত বুলাচ্ছে। মনে হচ্ছে গাড়ির বডিতে কেউ নখ দিয়ে খসখস খসখস শব্দ করছে। পিছনে থাকা বাবুল এবার ভয় পেয়ে পিছনের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে সাদা কাপড়টা সামান্য একটু লড়ছে, মনে হচ্ছে লাশটা লড়ার চেষ্টা করছে। তার গলা শুকিয়ে গেল। সে একদম নিস্তব্ধ সুরে ড্রাইভারকে বলল, ভাই, লাশটা কি নড়লো নাকি? আমার তো অনেক ভয় লাগতেছে। এবার রফিক ড্রাইভার একটু বিরক্ত হয়েই বলল, তুই কি নতুন লাশ নিয়ে যাস? তুই কি নতুন লাশের পিছনে বসিস? তোর কাছে এরকম কথা আমার মোটেই সুবিধা লাগছে না। তুই একটু চুপচাপ বসে থাক। তারপর আবারও গাড়ি স্টার্ট, চলতে থাকলো গাড়ি আপন মনে। কিন্তু এবার লাশটা যেন সত্যি সত্যি লড়ে উঠল, আর কেমন যেন একটা খসখস গোঙানি শব্দ আসলো। এবার বাবুলটা হেল্পার বলল, ভাই, লাশটা কিন্তু সত্যি সত্যি লড়ছে। এবার রফিক ড্রাইভার একটু বিরক্ত হয়ে গাড়ি থামালেন এবং পিছনের দরজা খুলে টর্চ লাইট মারল। দেখলো লাশটা আগের মতোই সব ঠিকঠাক আছে। কিন্তু বাবুল যে কেন হঠাৎ এই সমস্ত কথা বলতেছে তার মাথায় কোনোভাবেই আসতেছে না। তারপর তারা আবারও রওনা দিল। রাস্তা
যত ফাঁকা হচ্ছিল কুয়াশা আরো তত বেশি ঘন হয়ে যাচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরের লাইটটা নিজের থেকেই জ্বলে উঠল। বাবুল পিছনে তাকিয়ে হঠাৎ করেই বিকট একটা চিৎকার করল। তিনি বলল, কাপড়ের কাপড়টা অর্ধেক নিচে নেমে গেছে, আর ভিতর মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয়টা ছিল মহিলার চোখ দুটো পুরো খোলা, স্থিরভাবে সামনের দিকে তাকিয়ে আছে। রফিক হঠাৎ ব্রেক কষল। গাড়ি থেমে গেল। দুজনের শরীরে একদম ঠান্ডা হয়ে গেল। তারা বলল, অসম্ভব। বাবুল বলল, অসম্ভব, আমি নিজে কাপড় বেঁধেছিলাম। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা শব্দ এলো, আমারে নামাও, আমি আর এখানে থাকতে পারছি না। বাবুল দরজা খুলে দৌড়ে পালাতে যাবে, এমন সময় দরজাটা নিজের থেকেই লক হয়ে গেল। অ্যাম্বুলেন্সের ভিতরে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কাচের ওপর ধীরে ধীরে আঙুলের ছাপ দেখা দিতে লাগলো, একটার পর একটা, যেন অদৃশ্য কেউ বাহির থেকে চাপ দিচ্ছে অ্যাম্বুলেন্সটাকে। তারপর পিছনের বেটে ধপ করে কিছু একটা বসে পড়ার শব্দ শুনতে পারল বাবুল। এবার সামনে থাকা রফিক ড্রাইভার ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে তাকালো, আর যা দেখলো সেটা থেকে তার মুখ শুকিয়ে গেল। সাদা কাপড়ে মোড়া বৃদ্ধ সোজা হয়ে বসে আছে, তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক বড় রকমের একটা হাসি। আর সে ধীরে ধীরে বলল, এই রাস্তা দিয়ে আমি একা যাই না। তারপর হঠাৎ পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠলো, লাইটটা নিভে গেল, বাইরের কুকুরগুলো একসাথে ডেকে উঠল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে অ্যাম্বুলেন্সটা খুঁজে পায়। গাড়ির ইঞ্জিনটা ঠিক তখনও চালু ছিল। দেখল বাবুল এবং রফিক ড্রাইভার অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছে। তাদেরকে জ্ঞান ফেরানো হলো এবং তারা গত রাত্রের ঘটনা সবাইকে জানালো। এরপর জানা গেল যে ওই মহিলাটা মধ্যে কোন রকম সমস্যা ছিল। কি সমস্যা ছিল সেটা এখনো জানা যায়নি, কিন্তু রফিক ড্রাইভার তারপর থেকে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারই বাদ দিয়ে দেয়। বাবুল অন্য পেশায় নিযুক্ত হয়ে যায়। তো এই ঘটনা আজ থেকে কয়েক বছর আগে ঘটে এবং ঘটনাটা ঘটে মূলত শীতের শুরুতে। এই সময় জীবনের ভাই এবং চাচা, দুই চাচা, তারা একটি পিঠা খাওয়ার দাওয়াত পায় এবং তারা সবাই ছিলেন সমবয়সী, কাইন্ড অফ মানে কাছাকাছি বয়স সবাই। এবং তারা তার এক বন্ধুর বাসায় পিঠা খাওয়ার দাওয়াত পায় এবং সেটি হচ্ছে তাদের ঠিক পাশের গ্রামে। এবং যথারীতি সন্ধ্যার পরে তারা চলে যান তার সেই বন্ধুর বাড়িতে পিঠা খাওয়ার জন্য। এবং পিঠা খাওয়ার জন্য তারা ওখানে যখন যাবেন তখন তারা প্রস্তুতি নেন, তাদের সাথে সিগারেট কেনেন এবং ম্যাচ কেনেন এবং তারা হেঁটে হেঁটে সেদিকে যাওয়া শুরু করেন সেই বন্ধুর বাড়িতে। এবং সেটা ছিল তাদের পাশের গ্রামে। এবং যাওয়ার জন্য তাদের যেটা করতে হতো, তাদের অনেক দূর হেঁটে গিয়ে ধান ক্ষেত, বিস্তীর্ণ দুটো ধান ক্ষেত ছিল এবং সেই ধান ক্ষেতটা পার হয়ে, মানে একটা প্রথম যে ধান ক্ষেতটা পার হতে হতো এবং তারপরে একটা ছোট্ট খাল ছিল যেটা আসলে সেচের কাজে ব্যবহার হতো। এবং সেচের কাজে ব্যবহার হওয়া যে খাল, তার ওই পারে আরেকটা ধান ক্ষেত ছিল, সেটাও বিস্তীর্ণ একটা ধান ক্ষেত। এবং সেই ধান ক্ষেত পার হলে কিছু দূর গেলে তার বন্ধুর বাড়ি এবং সেখানে তাদের দাওয়াত। এবং তারা ঠিক সেভাবেই রওনা হলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যেতে যেতে তারা সেই ধান ক্ষেত পার হলো এবং তারপরে সেই খালটা পার হলো। খালটা পার হয়ে চলে গেল সে আস্তে আস্তে সেই বন্ধুর বাড়ি। এবং বন্ধুর বাড়ি গিয়ে তারা বেশ আনন্দ করলো, মজা করলো, একসাথে বসে আড্ডা দিল, খাওয়া দাওয়া করলো। রাতের খাওয়ার পরে তাদের পিঠা এলো এবং তাদের জন্য অনেক রকম পিঠা তৈরি হয়েছিল, ভাজা পিঠা, চিতই পিঠা আর অনেক কিছু। তো বেশ খাওয়া দাওয়ার কারণে তারা কিন্তু আসলে পিঠা খুব বেশি খেতে পারছিল না। এবং এই কারণে জীবনের ভাই রিকোয়েস্ট করে যে, ভাবি আমাকে কিছু পিঠা আপনি কোনোভাবে প্যাকেট করে দেন, আমি সেটা নিয়ে যাই, রাস্তায় খাবো বা বাড়িতে গিয়ে খাবো। তো তার সেই বন্ধুর ওয়াইফ সেটা প্যাকেট করে দেন, একটা কাপড়ের ব্যাগের মধ্যে পেঁচিয়ে তাকে পিঠাগুলো দেন এবং সেগুলো নিয়ে তারা তিনজন সেই বাড়ি থেকে রওনা দেন।
এবং ফিরে আসছেন যথারীতি সেই ধান ক্ষেতের উপর দিয়ে বেশ অনেক দূর পর্যন্ত চলে আসছেন। চাঁদ উঠেছে আকাশে এবং সেই চাঁদের আলো পড়ছে, এবং তারা তিনজন, দুই চাচা এবং সেই জীবনের ভাই, তিনজন মিলে যখন আসছেন, জীবনের ভাই বললেন যে আসলে আমি একটু সিগারেট খেতে চাই এখন। তো চাচারা বললো, খা, তুই এখন সিগারেট খাইলে খা, অসুবিধা কি? তো বলে আচ্ছা, তার আগে পিঠা খাই। বলে খা, পিঠা খা, সেটা তোর মানা করছে কে? তখন জীবনের ভাই পিঠা বের করে পিঠা খাওয়া শুরু করে, এবং সে যখন পিঠা খাচ্ছে হঠাৎ করে সে শুনে তাকে কে জানি বলতেছে, এই পিঠা দিয়া যা, এই পিঠা দিয়া যা। তো তখন সে শুনে সে একটু অস্বস্তি ফিল করে। সে বলে যে কে কথা বলতেছে? সে ফার্স্টে মনে করে তার চাচারা দুষ্টুমি করতেছে কিনা। তো তাকিয়ে দেখে না, দুই চাচা হাঁটতেছে এবং তারাও তাকায় আছে। বলে কি রে, শব্দ করতে কে বলে পিঠার কথা? তো সে বলে, আরে দুলু, তোমরা দুষ্টুমি করো? বলে না, আমরা কেন দুষ্টুমি করবো? এটা বলতে বলতে শুনে আবার শুনতেছে তারা যে এই পিঠা দিয়ে যা, পিঠা দে। এরকম যখন শুনতেছে তখন হঠাৎ করে তাকিয়ে দেখে যে দূরে একটা ছাড়াচ, তাদের থেকে বেশ কিছুটা সামনে একটা কালো ছায়ার মতো, এবং সেই কালো ছায়ার মতো সেটা কাইন্ড অফ হেলে দুলে চলছে, এবং সেটা তাদের থেকে একটু সামনে চলে গেছে। সামনে যে ধান ক্ষেতের সামনে দাঁড়ালো, মানে ধান ক্ষেতের উপরে দাঁড়ালো, এবং হঠাৎ করে মনে হলো তাদের সামনের ধানগুলোকেও উপড়ে ফেললো কতগুলা, এবং এটা দেখে তারা একটু ভয় পেয়ে গেল। তো তখন এটা দেখার পরে জীবনের ভাই তাড়াতাড়ি তারা সিগারেট ধরানোর চেষ্টা করে, কেন গ্রামের মানুষ তখন ভয় পেলে, অশরীরী কিছু ভয় পেলে তারা আগুন ধরানোর চেষ্টা করত। তো যাই হোক, তারা সিগারেট ধরানোর চেষ্টা করে, এবং ম্যাচ জ্বলছিল না। তারপর একসময় তাদের ম্যাচ জ্বলে এবং সিগারেট ধরে, এবং সিগারেট ধরিয়ে তারা আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকে আস্তে আস্তে করে, এবং ওই ছায়াটাকে আর তারা দেখে না। অনেকক্ষণ ধরে ছায়াটাকে দেখতে পায় না। আর তো ছায়াটাকে যতক্ষণ তারা দেখতে না পাওয়ার কারণে তাদের মনে একটা চিন্তা হয় যে যদি খারাপ কিছু এসে থাকে সেটা মনে হয় চলে গেছে। তো এইটা চিন্তা করে তারা আস্তে আস্তে এগিয়ে যায়। তো একসময় তারা খালের কাছে চলে আসে। তো খালটার কাছে চলে আসে, এখন খাল পার হওয়ার পালা। এখন প্রথমে জীবনের ভাই খালে নামে। তো খালে পা দেওয়ার পরে হঠাৎ করে তার মনে হয় যে তার পা কেউ চেপে ধরছে, এবং তার পা চেপে ধরছে এবং খুব শক্ত করে, এবং ধরেই মনে হলো তার পা ধরে একটু টান দিল নিচের দিকে, এবং সে পড়ে যাচ্ছিল। সে কাকা বলে চিৎকার করে। তো সাথে সাথে তার কাকা তাকে টেনে ধরে, এবং এক কাকা টেনে ধরার পর দেখে যে তার এত জোরে টানতেছে যে তার কাকা ধরে রাখতে পারতেছে না। তখন তার আর এক কাকাও ওই কাকাকে চেপে ধরে। তো তিনজনে মিলে টানতেছে। তো জীবনের ভাইয়ের হাতে ছিল একটা ওই যে পিঠার ব্যাগ, সে ব্যাগটাকে ছেড়ে দেয় হাত থেকে। তো ব্যাগটা পড়ে যাওয়ার পরে মনে হলো যে তার পাটা কেউ ছেড়ে দিছে। তো যখন পাটা ছেড়ে দিছে তখন সে পানিতে পড়ে গেছিল। তো তার ভাই তাড়াতাড়ি তার কাকা তাকে টেনে তুলে ফেলে পাড়ে তুলে ফেলে। তখন তারা দেখে যে তাদের থেকে বেশ কিছুটা দূরে ভুস করে কিছু একটা ভেসে উঠছে। তো চাঁদের আলোয় তারা দেখে একটা অন্ধকার একটা অবয়বের মতো পানির মধ্যে ভেসে উঠছে, এবং দেখে মনে হচ্ছে যে কিছু একটা ওখানে লাইক শুয়ে আছে, লাইক সাঁতার কাটার মতো দুই হাত দিয়ে, এবং বেশ বাজে একটা গন্ধ বেরোচ্ছে দিক থেকে। এবং এটা দেখে তারা প্রচন্ড ভয় পায়, এবং তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দেয়, এবং ওই পানির মধ্যে দিয়ে তারা দৌড় দিয়ে তাড়াতাড়ি তারা ওই পারে দিয়ে এবং ছেড়ে দৌড়াইতে থাকে। এবং দৌড়াতে দৌড়াতে তারা একসময় তাদের বাড়ি চলে আসে, এবং বাড়ি চলে এসে মানে বাসার যে মুরব্বী আছে তাদেরকে বলে যে এরকম একটা ঘটনা ঘটছে একটু আগে। তো মুরব্বীরা তাদেরকে তাড়াতাড়ি বলে যে দোয়া পড়ে ফু দেয়, এবং বলে যে এরকম রাত্রেবেলা তোরা পিঠা খেতে গেছিলি কেন? এরকম পিঠা খাওয়া ঠিক না, খোলা প্রান্তরে বসে পিঠা খায়, খেলে দেখা যাচ্ছে জিন পরি এগুলো অনেক কিছু নজর দেয়, এবং তারা অনেক সময় ডাকে, একলা পেলে মানুষকে মেরেও ফেলে। এরকম একটা বলে তাদেরকে অনেকটাই করে যে সাবধান করে যে ভবিষ্যতে যেন তারা এই কাজটা না করে। তো এরপর যেটা হয়, জীবনের ভাই জীবন কিন্তু এই ঘটনাটা তখনও এইভাবে জানতো না। তো বেশ সপ্তাহ দুয়েক পরে জীবনের ভাই একদিন তাদের বাড়ির উঠানে বসে জীবনকে বলতেছে ঘটনাটা, যে এরকম সেদিনকে কদিন আগে কি হলো জানি, এরকম ঘটনা। তো জীবন বলতেছে যে এরকম ঘটনা মানে, তো তুমি এই দেখে ভয় পাইছো, এটা ভয় পাওয়ার কি আছে? ওখানে এরকম কিছু আর এরকম নাই, আমি নিজে এরকম বিশ্বাস করি না। তো জীবনের ভাই বলে তুই বিশ্বাস করিস না? না। তুই বিশ্বাস করিস না? না। তাহলে পারলে যা তুই নিয়ে আয়, তুই এখানে যায় ঘুরে আয় এখনই যে। তো বলে যে আমি এখনই ঘুরে আসলে তুমি কি দিবা? তুই যদি এখন ঘুরে আসতে পারিস তাহলে তোরে আমি খাওয়াবো না, তোরে আমি দই খাওয়াবো, তোরে আমি রসমালাই শুদ্ধ খাওয়াবো, যা।
তুই যদি ঘুরে আসতে পারিস। জীবনের ভাই বেশ রাগ করে ফেলছে আর কি। তো জীবন হাসতেছে ভাইয়ের রাগ দেখে, সে মনে করতেছে ভাই তার সাথে দুষ্টুমি করে বা ভাই উল্টা পাল্টা কিছু বলতেছে, গল্প বলতেছে। তো সে তখন বলে যে আমি তো পারবো। বলে আচ্ছা ঠিক আছে, তুই গেলি পরে ওখানে আমাদের যে ঘর আছে এখানে পাহারা দেওয়ার ঘর, পাহারা দেওয়ার এই যে দোতলা ঘর, ওইখানে দেখবি যে ওইখানে আমার যে বিছনাটা আছে এই বিছনার পর একটা সিগারেটের প্যাকেটের মধ্যে 30টা টাকা আছে, পারলে ওইটা নিয়ে আসবি। যে দা এটা যে নিয়ে আসতে পারিস ওই 30 টাকাও তোকে দিয়ে দেবো আমি। তো এটা শুনে জীবন বেশ মানে মজা পেয়ে যায়। সে বলে যে আচ্ছা ঠিক আছে 30 টাকা আমাকে দিয়ে দিবা। বলে যে হ্যাঁ তোকে দিয়ে দেবো, পারলে নিয়ে আয়। তো এই কথা শুনে জীবন বেশ মজা পেয়ে যায়। সে মনে করে বাহ, মিষ্টি রসমালাই প্লাস 30 টাকা একসাথে এত কিছু পাবো। বলে জীবন বলে তাহলে আমি কিন্তু এখনই যাচ্ছি। তুই যা, এখনই যা, পারলে নিয়ে আয়। তুই যে ভাই আর ভয় পালি পরে আমার ডাক দিস। তুই বললো তোমার কেমনে ডাকবো? ওই বুঝবানি, তুই আমি দেখতে যাবানি তোকে পরে তুই কি করিস। এই বলে জীবনের ভাই তাই বলে, এবং জীবন কি করে গায়ের মধ্যে তাড়াতাড়ি সে তার কাপড় চেঞ্জ করে সে বেরিয়ে যায়। সে মনে করে যে আমি তো এই পেয়ে গেলাম, এখন 30 টাকাও পেলাম আর এই মিষ্টিও পাবো। এই চিন্তা করে জীবন বেরোয় হাঁটা শুরু করে এবং সেটা যাচ্ছে গ্রামের রাস্তা। বেশ মজাই লাগতেছে, ওই দিন চাঁদনি রাত ছিল, বেশ আলো পড়ছে এবং হালকা হালকা ঠান্ডা। এরকম অবস্থায় সে হেঁটে হেঁটে যাচ্ছে অনেক দূর রাস্তা, হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো একটা জায়গায় এসে যখন নাকি যে ধান ক্ষেতের দিকে ঢুকে যে রাস্তাটা, সেই রাস্তাটায় চলে আসে। রাস্তাটার কাছে যখন আসে জীবন হঠাৎ করে দেখে যে চাঁদের আলোতে কিছু একটা রাস্তার মধ্যে পড়ে আছে, নড়তেছে, বেশ মোটা। সে আরেকটু কাছে গিয়ে খেয়াল করে যে ওইটা আসলে একটা সাপ, মোটা অজগর টাইপের সাপ। কিন্তু সাপটা পড়ে আছে, যে সাপটার গায়ের উপর একটা গাছের বড় ডাল ভেঙে পড়ে আছে, যেটার জন্য সেটা নড়তে পারতেছে না বা আটকায় আছে। তো জিনিসটা দেখে জীবন একবার চিন্তা করে সে কি করবে। সে কি দৌড় দিয়ে চলে যাবে, কারণ তার ভয় লাগতেছে সাপ দেখে। আবার সে চিন্তা করে যে সাপটা অসহায়, কেমন একটা ব্যাপার। তো কি একটা চিন্তা করে সে আস্তে করে ডালের একটা পাশ ধরে সে টান দিয়ে ডালটাকে সরায় ফেলে। ডালটাকে সরায় ফেলে দিয়ে দেখে যে সাপটার উপর থেকে ডালটা সরে গেছে। তারপর সে দৌড় দিয়ে একটু দূরে সরে যায়, কিন্তু সে পরক্ষণেই যখন তাকিয়ে দেখে যে সাপটা সেখানে নাই। যাই হোক, দেখে তার কাছে বেশ অবাক লাগে। অবাক লাগার পরেও সে তারপর তার নিজের রাস্তায় হাঁটা শুরু করে সেই ধান ক্ষেতের দিকে। তো হাঁটতে 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 সে চলে আসে একটা জায়গায়, যেখানে সেই ডান পাশে বিশাল ধান ক্ষেত, বিস্তীর্ণ ধান ক্ষেত। এবং সেই ধান ক্ষেতের কাছে এসে সে তাকিয়ে দেখে যে হঠাৎ করে মনে হলো সে যখন নাকি ওই গোড়াতে বসছে আর কি, পৌঁছায় গেছে, যখন নাকি ধান ক্ষেতের শুরুতে পৌঁছাইছে, এতক্ষণ কিন্তু ঝিরি পোকা ডাকতেছিল, রাতের অনেক পোকা ডাকতেছিল, অনেক রকম সাউন্ড হচ্ছিল। হঠাৎ তার মনে হয় সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, মানে অল অফ এ সাডেন সবকিছু মানে কোয়াইট হয়ে গেছে, মানে যেটা নাকি আসলে মানে কেমন জানি একটা পরিবেশ তার কাছে মনে হলো। এবং দূর থেকে দেখতেছে সেই দোতলা ঘরটাকে, মানে যেখানে নাকি আসলে ক্ষেত পাহারা দেওয়ার জন্য মানুষ থাকে, সেটাকে দেখে বেশ ভৌতিক লাগতেছে চাঁদের আলোতে, কোনো মানুষ নেই আশেপাশে। তো যাই হোক, এরকম দেখে একবার সে চিন্তা করে সে কি যাবে কিনা। তারপর চিন্তা করে যে না, আসলে যাইতে হবে, 30 টাকার ব্যাপার, আর তার সাথে সেই মিষ্টি খাওয়া তো যাবেই। এই চিন্তা করে সে আস্তে আস্তে করে যায়, ধান ক্ষেত ধরেই যায়। ধান ক্ষেত ধরে যাচ্ছে এবং যে সে একসময় সেই দোতলা ঘরের কাছে চলে আসে। তো চলে এসে সে সামনে দোতলা ঘরের যে আসলে সামনের যে অংশটা, সেখানে কিন্তু কোনো দরজা মরজা নাই। সেই জায়গাটা হচ্ছে একটা চট দিয়ে আর কি ঝুলানো আর কি। তো চট সরিয়ে সে ভেতরে উকি দেয়। তো চট সরানোর পর ভেতরে একটু আলো ঢুকে, কিন্তু কোনো মানে আলো এত স্পষ্ট না। তো সে চিন্তা করে যে এখন এই আলোতে বা এরকম ইসের মধ্যে আমি সেই সিগারেটের প্যাকেট কেমনে খুঁজে পাবো, এটা চিন্তা করে সে মনে করে তার কাছে তো ম্যাচ আছে একটা। তো সে ম্যাচ বের করে জ্বালানোর চেষ্টা করে। তো অনেকগুলা কাঠি, তার ম্যাচের মধ্যে অল্প কয়েকটা কাঠি ছিল, মানে সবগুলোই চেষ্টা করে একটু করে জ্বলে নিভে যায়, মানে জ্বলে না। তো লাস্ট পর্যন্ত একটা কাঠি পুশ করে জ্বলে। তো যখন জ্বলে সেটা নিয়ে এসে একদম কাছে যায়। কাছে যে সে দেখতে পায় যে হ্যাঁ, ওই ঠিকই ওখানে একটা পাটির মতো পাতা আছে, পাটির পাশে সে একটা সিগারেটের প্যাকেট রাখা। তো সে আস্তে করে যখন দেখতেছে, তখনই আস্তে আস্তে আগুনটা নিভে যায় তার হাতে। আবার সেই চটের ঘরে অন্ধকার, সেই দোতলা ঘরের মধ্যে আবার অন্ধকার হয়ে যায়। তো সে যখন চিন্তা করতেছে আমি এটা এখন উঠাবো, এই সময় তার কাছে মনে হয় তার পেছনে কেউ একজন ঢুকছে ঘরের ভিতরে। সে একটু অস্বস্তি ফিল করে যে কে ঢুকলো ঘরের মধ্যে, মনে হয় কেউ একটা আছে, কেউ একজন। তো পিছনে একটু তাকায় দেখে কেউ নাই, সে একাই।
তার মানে পিছনে যে খোলা জায়গা দিয়ে চাঁদের আলো আসতেছে কিন্তু কেউ নাই। তো সে একবার চিন্তা করে যে আমি কি ভয় পাচ্ছি নাকি আমার ভাই যে পিছন থেকে আমাকে জীবন বলে ডাকছিল একবার ভাই আসছে। তাই চিন্তা করতে করতে সে কি করে, আস্তে করে নিচু হয়ে সে ওই সিগারেটের প্যাকেটটা হাত দেয়। যখনই সে হাত দেয় হঠাৎ করে তার ঘাড়ের কাছে সে নিঃশ্বাসের শব্দ পায় এবং তখন মনে হয় হঠাৎ করে তার কাঁধের উপরে কেউ ঝাঁপায় পড়ে এবং এত ওজন যেটা সে কখনোই এর আগে কোনদিন ফিল করেনি, কারণ সে এর আগেও তার ভাইয়ের সাথে দুষ্টুমি করছে, কুস্তি করছে, কিন্তু এরকম ওজন, প্রচন্ড ওজন, এবং এই ওজন সে মানে রাখতেই পারেনি। সে ধপ করে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে সে দেখে যে তার দম শেষ হয়ে যাচ্ছে, দম বের হয়ে যাচ্ছে এবং ক্রমেই তার মুখটা কেউ মাটির দিকে ঠেসে ধরতেছে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবং সে গরর গরর একটা শব্দ শুনতে পায়, মানে কেমন জানি একটা ভয়ঙ্কর শব্দ, এবং সে একসময় বুঝতে পারে যে তার দম বন্ধ হয়ে আসতেছে। তো এই সময় সে হঠাৎ করে মন থেকে দোয়া পড়তে থাকে যে আমাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এরকম একটা দোয়া পড়তে থাকে। আর তার কানের মধ্যে হঠাৎ করে একটা শব্দ ভেসে আসে যে জীবন, তুমি আমাকে বাঁচাইছো, আমিও তোমাকে বাঁচাবো, তুমি আল্লাহর নাম নাও, তুমি দৌড় দাও, এখান থেকে উঠে চেষ্টা করো, দৌড় দাও। তো তখন সে বুঝতে পারে না এটা কি। তো তখন সে হঠাৎ করে বুঝতে পারে তার শরীরে মনে হয় যে আলাদা একটা শক্তি ভর করলো এবং সে তখন ঠিকই দোয়া পড়তে পড়তে সে প্রচন্ড জোরে একটা শরীর ঝাড়া মারে। শরীর ঝাড়া মারার পর তার মনে হয় শরীরটা একটু হালকা হয়ে যায় এবং সে উঠে ছেড়ে ওখান থেকে দৌড় দেয় এবং দৌড়াইতে থাকে। সে বের হয়ে, সে ঘর থেকে বের হয়ে একটা দৌড় দেয় এবং ঘর থেকে যখন সে বের হয়ে দৌড় দেয় তখন তার মনে হয় যে তার পিছনেও কিছু একটা দৌড়াচ্ছে এবং সে দৌড়াচ্ছেটা কিরকম, যে ঠিক মাটি থেকে বেশ খানিকটা উপরে কিছু একটা দৌড়ে যাচ্ছে এবং সেটা যে দৌড়ে যাচ্ছে সেটা হচ্ছে কোন একটা মানুষের মতো প্রতিকৃতি। 1 সেকেন্ডের জন্য সে দেখতে পাইছে যে চাঁদের আলোতে যে মানুষের মতো একটা প্রতিকৃতি, কিন্তু পা দুইটা উল্টা এবং তার পিছনে যেন উড়ে আসতেছে এরকম। এবং সে কোত্থেকে জানি শরীরে মানে একটা অমানসিক জোর ফিল করছে এবং অমানসিক শক্তি তার শরীরে চলে আসলো জীবনের, যে জীবন ঝেড়ে দৌড়াইছে ওখান থেকে। এবং তার কানের কাছে সে আবার সেই শব্দটা শুনতে পাইছে যে তুমি বাঁচার চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করতেছি। এবং সে ঝেড়ে দৌড়ায়। সেখানে দৌড়াতে সে এক সময় তার বাসার কাছে এসে সে আর কোনো শব্দ করতে পারে না। সে ধপ করে ভাই বলে ডাকতে পড়ে যায় ওখান থেকে। তো যখন সে বাসার কাছে উঠানের কাছে সে পড়ে যায়, তো তার ভাই তার ডাক শুনে দৌড় দিয়ে বের হয় ঘর থেকে বের হয়ে দেখে যে জীবন পড়ে আছে। তো এসে তাড়াতাড়ি জীবনকে সে ধরে সে তার গায়ে পানি দেয়, তার মুখে পানি টানি দিয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো সে হাঁপাচ্ছে, বলতে পারে না ঠিক মতো। তো তার ভাই তাড়াতাড়ি মাথায় হাতটা বুলায় দোয়া পড়তে থাকে এবং তাকে বলে যে আচ্ছা তারা আস্তে ধীরে পরে শুনি তোর কাছ থেকে। তো পরে যখন জীবনের আস্তে আস্তে একটু সম্মিত ফিরে পায় সে, তখন সে তার ভাইকে বলে যে এরকম ব্যাপার। তো তার ভাই তখন তার কথা শুনে বলে তোরে বলছিলাম না আমি, তুই তো আমার সাথে রাগ দেখা গেলি ওখানে, ওই মিষ্টি খাওয়ার জন্য পরে গেলি আর আমাকে বিশ্বাস করলি না তুই। তো জীবন বলে যে হ্যাঁ আমি এখন বিশ্বাস করছি। তখন তার ভাই বলে যে আসলে কি হয়েছে, তুই ওই যে এক সাপ দেখছিলি, ওই সাপটা সম্ভবত আরেকটা কোনো জিন ছিল, যে জিনটাকে তুই রাস্তার মধ্যে আটকা অবস্থা ছাড়াই দিছিস এবং সে পরবর্তীতে তো সাহায্য করছে, নাহলে তোরে কিন্তু ওই ইসে আজকে মেরেই ফেলতো। ওইখানে বদ জিন থাকে, তোকে আমি বলিছি যে ওই জায়গায় কোনো বদ জিন থাকে এবং সেই বদ জিন মানুষ পেলেই মেরে ফেলে, এরকম একলা পেলে। এবং এই কারণেই কিন্তু এখন আর আমি রাতের বেলা কখনোই ওই ক্ষেতের পাড়ে ওখানে আর পাহারা দিতে যাই না এবং অনেকেই যায় না, কেউই এখন থাকে না। দেখ ওই ঘর কিন্তু পড়ে দিছে এরকম, দিনের বেলা কেউ গেলে যায়, রাত্রে আর কেউ থাকে না এখন। তো যাই হোক, এইভাবে জীবনের ভাই জীবনকে বোঝায় এবং জীবনও বুঝতে পারে আসলে ব্যাপারটা খুবই সিরিয়াস ছিল এবং সে তার ভাইয়ের কথাটা পুরোপুরি বিশ্বাস করে এবং এরপরে সে কখনো আর এই ব্যাপারে দ্বিমত পোষণ করেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা নতুন অ্যাম্বুলেন্সের ড্রাইভারের। যেই ছেলেটা ছিল অত্যন্ত বেশি সাহসী একটা ছেলে, ভূত পেতে একদমই সে বিশ্বাস করতো না। মানে তার এমন একটা অবস্থা, সে এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে চ্যালেঞ্জ করেই এই যে রাত্রের বেলা অ্যাম্বুলেন্সের ড্রাইভারি করার সিদ্ধান্ত নেন। তো যেই দিনের ঘটনা, সেই দিন রাত 3টা বাজে। শহরের হসপিটালের এমার্জেন্সি বিভাগ প্রায় ফাঁকা, বাহিরে টুপটুপ বৃষ্টি পড়ছে আর দূর থেকে কোথাও বজ্রপথের আলো, মাঝে মধ্যে পুরো আকাশটা সহ পুরো হসপিটালটাই যেন আলোকিত হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে অন্য দিনের বৃষ্টির থেকে আজকের বৃষ্টিটা একটু ভিন্ন ধরনের। সেদিন হঠাৎ হসপিটাল থেকে জরুরি বিভাগের একটা কল আসে। পাশের এক গ্রামে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেছে। একজন আহত মানুষকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে। নাসির আর ওয়ার্ড বয় জসিম দ্রুত রওনা দিল সেই দুর্ঘটনার ঘটা স্থানে। গ্রামটা ছিল বেশ খানিকটা দূরে। রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর পুরনো পুরনো অনেকগুলো কবরস্থান। যখন তার ঘটনাস্থলে পৌঁছায় তখন আশেপাশে অদ্ভুত রকমের একটা নীরবতা। কোনো মানুষ নেই, কোনো কিছুই নেই। শুধু রাস্তার উল্টো পাশে থাকা একটা মোটর সাইকেল যেন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আর একটু দূরে দাঁড়িয়ে ছিল একটা লোক। লোকটা শরীরে সাদা পাঞ্জাবি পরা, পুরো শরীরে রক্ত ভেজা আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেমন যেন গঙ্গানি শব্দ শুনতে পাচ্ছে জসিম। তারপর জসিম দৌড়ে গিয়ে বলল, আপনি কি আহত? কিভাবে এটা হলো? চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই, আমরা হসপিটাল থেকে এসেছি। লোকটা খুব দূরে দূরে ধীরে ধীরে মাথা তুলল। জসিম দেখল তার মুখের অর্ধেকটা থেতলে গেছে, একটা চোখ নেই। ভীষণভাবে ইনজুরি হয়ে গেছে লোকটা। তবুও সে ফিস করে বলল, আমাকে হাসপাতালে নিয়ে যান। তারপর জসিম বেশ খানিকটা ভয় পেল এবং ভয় পেলেও তারা লোকটাকে খুব দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে নিল। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত রকমের ঘটনা শুরু হয় এই অ্যাম্বুলেন্সটার সাথে। হার্ট মনিটর নিজের থেকে বিপ দিতে থাকে, যদিও সেটার সাথে কাউকে এখন পর্যন্ত লাগানো হয়নি। তারপর অ্যাম্বুলেন্সের ভিতরের বাতিগুলো বারবার জ্বলতে নিভতে শুরু করে দিল। জসিম পিছনে বসে আঘাতকৃত লোকটার দিকে তাকিয়েছিল। জসিম হঠাৎ করেই খেয়াল করলো লোকটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, একটুও পলক ফেলতেছে না। কিভাবে সম্ভব এরকম? মানে একটা অসুস্থ মানুষ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে? জসিম কাঁপা কাঁপা গলায় বলল, ভাই আপনার খুব ব্যথা করছে তাই না? খুব খুব জোরে মনে হয় ব্যথাটা পেয়েছেন। কিন্তু অসুস্থ লোকটা ধীরে 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 হাসতে শুরু করলো। তারপর বলল, আমি তো আগেই মারা গিয়েছি। এটা শোনার পর জসিমের বুকটা থক করে উঠল। ঠিক তখনই অ্যাম্বুলেন্স রেডিওটা নিজের থেকেই চালু হয়ে গেল। ফাটা গলায় একটা পুরনো খবর ভেসে উঠল। আজ থেকে ঠিক 1 বছর আগে এই রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়ে গেছে একটা ছেলে। নাসির এটা শোনার পর গাড়ির ব্রেক কষলো, কারণ সে রিয়ার মিররে যা দেখলো তা দেখা তার জন্য অসম্ভব। এতদিন থেকে সে অ্যাম্বুলেন্স চালায়, কিন্তু এইরকম দৃশ্য সে আগে কখনো দেখেনি। সে দেখলো পিছনের বেডটা একদমই খালি, কিন্তু জসিম যেন কারোর সাথে ধস্তাধস্তি করছে। এবং নাসির ড্রাইভার সাথে সাথে চিৎকার করে বলল, আমারে ছাড়ে দে, আমারে ছেড়ে দে। নাসির পিছনের দিকে ফিরতেই দেখে জসিমের গলায় যেন অদৃশ্য কেউ চেপে ধরেছে, আর তার শরীরটা ধীরে ধীরে মানে এই যে জসিমের শরীরটা ধীরে ধীরে যেন সিট থেকে অনেক উপরে উঠে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের সব দরজা নিজের থেকেই লক হয়ে গেল। তারপর পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ শোনা গেল, যেদিন আমি মরেছিলাম সেদিন কেউ থামেনি, সেদিন কেউ আমার খোঁজ নেয়নি। আমি কি এই দেশের নাগরিক না? হঠাৎ করে গাড়ির সব লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু বজ্রপাতের আলোয় 1 সেকেন্ডের জন্য দেখা গেল পিছনের বেডে সেই রক্তাক্ত লোকটা বসে আছে। তার ভাঙা মুখে ভয়ঙ্কর রকমের হাসি। এমন একটা হাসি দেখে নাসির এবং জসিম দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে রাস্তার পাশে অ্যাম্বুলেন্সটা পাওয়া যায়। ড্রাইভারের সিটে নাসির অজ্ঞান অবস্থায় পড়েছিল, কিন্তু জসিমকে বাইরের দিকে এখানে মানে রাস্তার উপর শুয়ে থাকতে দেখা যায় অজ্ঞান অবস্থায়। গ্রামের লোকজন তাদেরকে উঠে নিয়ে
চিকিৎসা দেয় এবং তারা সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তারা জানায় গত রাত্রের ঘটনা। কিন্তু সবাই বলে এখানে তো আজ থেকে 1 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, তোমরা এতদিন পর আসলে এখানে। তারপর নাসির এবং জসিম নিস্তব্ধ হয়ে যায়। তাদের এরকম একটা ঘটনা তাদের সঙ্গে ঘটে গিয়েছে। তারপর থেকে তারা দুজনেই এই অ্যাম্বুলেন্সের চাকরিটা বাদ দিয়ে দেয়। কালীগঞ্জ উপজেলার নড়াইল বস্তির ঠিক পাশের একটা হাসপাতালে, আমি হাসপাতালের নামটি সঙ্গত কারণে বলছি না, একটা বেসরকারি হাসপাতাল, দোতলা হাসপাতালের যেমনটা হয় আঞ্চলিক হাসপাতালের খুবই ছোটখাটো পরিবেশে তৈরি একটা ডায়াগনস্টিক সেন্টার, কিছু উপরে নার্সিং হোম জাতীয় একটা সাজানো নার্সিং হোম জাতীয় সাজানো সিট এবং এছাড়া একটা ছোট করিডোর। সেই করিডোরের পাশে আবার একটা গোডাউন রাখা, যেটা ব্যবহার করে ঠিক ওই বিল্ডিং এর মালিক, বিশেষ করে তার দোকানের জিনিসপত্র অব্যবহৃত যেগুলো সেগুলো সেখানে রাখা হয়, অনেকটা স্টোর হাউসের মতোই। অনেক ভাই, যেই জায়গার কথা বলছিলাম সেই জায়গার একটা বৈশিষ্ট্য আমি আপনাকে বলি। কালীগঞ্জের নড়াইলের ঠিক পাশের যেই গলি, সেই গলির পাশে একটা শ্মশান ঘাট, মূলত পুরাতন শ্মশান ঘাট। স্থানীয় হিন্দুদের সেখানে আগে দাহ করা হতো। আর তার দক্ষিণে ঠিক নদীর পাশে একটা ছোট কবরস্থান, যদিও আগে সেটা একটা পারিবারিক কবরস্থান থাকলেও দিন যেতে যেতে সেখানে স্থানীয় মানুষেরাও কবর দেওয়া শুরু করে। আস্তে আস্তে জায়গাটা বড় হতে থাকে। এই হচ্ছে সেই জায়গার বর্ণনা। নার্সিংহোমের কথা যদি বলি, সেই অঞ্চলে অনেকগুলো নার্সিংহোম থাকলেও সস্তায় অনেক কম খরচে সেই হাসপাতালে থাকার সুযোগ ছিল বলেই স্থানীয় মানুষদের চাহিদার খুব দাবিদার ছিল হচ্ছে এই হাসপাতাল। অনেক ভাই, বেশ কয়েকটা ঘটনা এই হাসপাতালকে কেন্দ্র করে শোনা যায়। মূলত একটা ঘটনা হচ্ছে, কোনো নবজাতককে নিয়ে যদি কোনো মা এই হাসপাতালে আসেন তাহলে সেই নবজাতক আর জীবিত ফিরে যেতে পারে না। আমি আবারও বলছি, কোনো নবজাতককে নিয়ে যদি কোনো মা এই হাসপাতালে আসেন তাহলে সেই নবজাতক আর জীবন্ত ফিরে যেতে পারে না। যদিও অনেক ভাই প্রথম দিকে আমি এই কথা বিশ্বাস করিনি, এখন পর্যন্ত বিশ্বাস করছি সেটাও বলবো না, তবে ঘটনা শুনতে পাওয়া যায় এমনটাই। একটা ঘটনা আপনাকে বলি, যে কারণে আমি এই ঘটনাগুলো খুঁজতে বের হয়েছিলাম। একবার আমার ছোট চাচি আমাকে গল্প করতে করতে বলছিলেন যে আমাদের এলাকার যে হাসপাতাল সেটার গল্প জানিস। আমি তখন খুবই উৎসাহ নিয়ে বলছিলাম, কি গল্প? তখন তিনি বললেন, আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগের কথা। একদিন প্রচন্ড ভারী বর্ষার সময় বৃষ্টির মধ্যে এক প্রেগনেন্ট মহিলাকে নিয়ে সে হাসপাতালে আসা হয় এবং দ্রুত তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং সবকিছু ঠিকঠাক হওয়ায় তার একটা কন্যা সন্তানের জন্ম হয়। ঘটনার এখানেও শেষ হলে পারত, সবাই খুব খুশি ছিল, সবাই খুবই আনন্দ উদযাপন করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নার্স জানালেন সেই শিশু কোনোভাবে হাত পা নাড়াচ্ছে না, সেই শিশুর কোনো হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। এটা শুনে তখন আবার সবাই ভেঙে পড়েন এবং ডাক্তাররাও চেষ্টা করতে থাকেন যাতে খুব দ্রুত আবারও সবকিছু ঠিকঠাক করা যায়। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা তদবির করার পরে বুঝতে পারা গেল শিশুটি মৃত। তবে ডাক্তার রিপোর্ট অনুযায়ী শিশু একেবারে সম্পূর্ণ সুস্থ হয়েই জন্মগ্রহণ করেছিল এবং প্রথম আধা ঘন্টা তার শরীরের কোনো ধরনের কোনো প্রক্রিয়া হচ্ছিল না। অনেকবার ঘটনার এখানেই শেষ হলে পারত। পরবর্তীতে সেই শিশুটিকে গোসল করানোর জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে সেই শিশুর হাত এবং পা সবগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে রাখা, মনে হচ্ছে ঠিক একটা পুতুলকে যেমন উল্টো করে রাখা হয়, হাত পা ঘুরিয়ে রাখা যায়, ঠিক তেমনটা। শুনতে অদ্ভুত লাগতেই পারে। পরবর্তীতে সে হাসপাতালের নামে সে পরিবার স্টেপ নেন এবং সেটা নিয়েও অনেক পরিমাণে জল খোলা হয় এবং স্থানীয় পত্রিকাতেও লেখা হয়। অনেক এটাই যে একমাত্র ঘটনা তা কিন্তু নয়। এরকম আরো বেশ কয়েকটা ঘটনা ঘটার পরে, বিশেষ করে এরকম ঘটনা ঘটার পরে সে হাসপাতালে জন্ম যে সিস্টেম সেটাকে একদমই বন্ধ করে দেওয়া হয়। অনেক এবার আসে হচ্ছে আমি যে ঘটনাটা জানতে পারি সেই ঘটনার বিষয়ে। আমি যখন প্রথমবার সে হাসপাতালের করিডোরে ঘুরে দেখি তখন আমার কাছে সবকিছু খুব
স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কোনো ভাবেই এই হাসপাতালের একজন আয়ার সঙ্গে আমার কথা বলতে হবে, এবং পারলে তার থেকে কোনো ঘটনা যদি আমি জানতে পারি তাহলে জেনে নিতে হবে। যে ভাবা সেই কাজ, আমি পুরোটা হাসপাতাল ঘুরে একজন আয়ার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারি এবং পরিশেষে তার সঙ্গে কথা বলে এবং কিছু তদবির দিয়ে কিছু ঘটনা জানতে পারি, যেগুলো হয়তোবা আপনি জানলেও আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। অনেক ভাই, আমি প্রথম ঘটনা আপনাকে শেয়ার করছি। একদিন রাতের বেলা এই হসপিটালে একজন ভর্তি রোগী ছিলেন এবং তিনি প্রচন্ড পরিমাণে পেইনে কাতরাচ্ছিলেন, এবং হুট করেই নাকি তিনি দেখতে পেলেন যে তার রুমের মধ্যে একজন ভয়ঙ্কর লোক ঢুকেছেন, যার পুরো শরীরে লোম। এটি দেখে সেই লোকটি আরো জোরে চিৎকার করতে শুরু করে। পরবর্তীতে নার্সরা আসার পরে নার্সরাও নাকি দেখতে পায় যে সেই শরীরের উপরে একটা কালো ছায়া ঠিক তার বুকের উপরে চেপে বসে আছে। পরবর্তীতে নার্সরা চিৎকার করলে সবকিছুই যেন আবার স্বাভাবিক হতে শুরু করে। হুট করেই সেই ছায়াটা অদৃশ্য হয়ে যায় এবং সবকিছুই আবার আগের মতো নর্মাল হয়ে যায়। পরবর্তীতে সেই রোগীও তিনি কি দেখেছিলেন সেটাও সবাইকে বলেন। অনেক ভাই, এইটাই একমাত্র ঘটনা নয়, আরেক দিনের ঘটনা। একবার ঠিক রোড অ্যাক্সিডেন্টে একটা মানুষ গুরুতর আহত হয়ে ইমার্জেন্সি বিভাগে আসেন, এবং আসার সময় তিনি একেবারে সুস্থ না হলেও হেঁটে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন এবং পরবর্তীতে তার হাত এবং পা ড্রেসিংও করা হয়, কিন্তু হুট করেই তার নাক এবং কান দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে। অনেক ভাই, আপনি নিশ্চয়ই ভাবছেন যে হতে পারে তিনি হেড ইনজুরি বা ইন্টারনাল কোনো ড্যামেজের শিকার হয়েছিলেন, কিন্তু ঘটনা একদমই তা না। পরবর্তীতে সেখানেই আসলে তার মৃত্যু হয় এবং পরবর্তীতে জেলা হাসপাতালে তাকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় যে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটো একসঙ্গে করার জন্য। অনেক ভাই, এখন একটু বলে রাখতে চাই, সেখানকার যারা প্রত্যক্ষদর্শী নার্সরা ছিলেন তাদের মতে তাকে যখন নিয়ে আসা হয় তখন তার সঙ্গে আরো একজন প্রবেশ করেন, খুব লম্বা মতো একজন ভদ্রলোক, শার্ট এবং প্যান্ট পরিহিত। প্রথমত তারা ভেবেছিল যে তার সেই লোকটি বোধহয় রোগীর সঙ্গেই এসেছে। পরবর্তীতে যখন খুব ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় এবং তার নাক এবং কান দিয়ে রক্ত পড়তে থাকে, তখন আসলে সেই লোকটি নাকি ঠিক রুমের কোনায় দাঁড়িয়ে কিছু একটা বিড় করছিল। পরবর্তীতে সেই নার্সরা যখন সবাইকে বের করে দেন রুম থেকে, তখন তাকেও বের করে দেওয়ার জন্য যখন গিয়েছে, তখন দেখে যে সেখানে আসলে হুট করেই সেই প্রতিবিম্বটি আস্তে আস্তে অদৃশ্য হচ্ছে। তার মানে চোখের সামনে সেই মানুষটি যেন অদৃশ্য হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ঘটনার এখানেও শেষ হলে পারত। পরবর্তীতে সেই রোগীর স্বজনদেরকে জিজ্ঞেস করা হয়, আপনাদের সঙ্গে যে লোকটি এসেছিলেন লম্বা করে, সেই লোকটি আসলে কে, আপনাদের পরিচিত কেউ কিনা? তখন রোগীর যে স্বজনরা যারা সাথে এসেছিলেন তারা খুব অবাক হয়ে যান এবং বলেন, কই না তো, আমাদের সঙ্গে এমন বলতে কেউ তো আসেনি, এমনকি আমরা তো এই হাসপাতালে এখানে ঢোকার পরে এমন কাউকে দেখিওনি। অনেক ভাই, এরকম অনেকগুলো ঘটনা এই হাসপাতালকে কেন্দ্র করে কিন্তু আছে। আর একটা ছোট ঘটনা একেবারে শেষ সময় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে এই হাসপাতালের আগের একটা ইতিহাস আছে। ইতিহাস বলতে, এই হাসপাতাল যেখানে নির্মাণ করা হয়েছে সেখানে 1971 সালের সময় একটা গণহত্যা হয় এবং তারপরে এখানে গণকবর দেওয়া হয়। পরবর্তীতে এখানে গণকবরের যে স্মারকলিপি সেটাও স্থাপন করা হয়, কিন্তু স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি সেই স্মারকলিপিকে উপড়ে ফেলে পরবর্তীতে সেখানে হাসপাতাল প্রতিষ্ঠা করে। অনেকবার সেই হাসপাতালটি এখনো আছে, আপনি চাইলে এখনো সেখানে যেতে পারবেন, ভিজিট করতে পারবেন। 2001 ইমাম সাহেবের কাছে ওনার এক দুঃসম্পর্কের আত্মীয় এসে জোরাজোরি করতে থাকে একটা ছেলেকে দেখবার জন্য। স্বাভাবিক, কোনো সমস্যা না। অনেক কবিরাজ ওঝা দেখানো হয়েছে, কিন্তু কোনো সমাধান কেউ দিতে পারছে না, তাই বাধ্য হয়েই তার কাছে যাওয়া। তো ছেলেটি ছিল তার সেই লোকের ভাতিজা, তার নাম ছিল মনসুর। তো বদমাইশি আর বেয়াদবির কারণে এলাকায় ওনার নাম হয়ে ডাক হয়েছিল মনসুর মাস্তান। যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা কুষ্টিয়ার কোনো একটি এলাকা, যেখানে নাম প্রকাশে নিষেধ থাকায় ইমাম সাহেব সেই এলাকার নামটি উল্লেখ করেননি। কয়েক বছর পেছনে ফিরে যাই। 1982 সালের ঘটনা। তখন মনসুরের বয়স 10 বছর। হঠাৎ একদিন মনসুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বাইরে খেলাধুলা করে খাবার খাওয়ার জন্য বাড়িতে ফেরার কথা সেই দুপুরে, কিন্তু এদিকে সন্ধ্যা করে রাত হয়ে যাবার পরও মনসুরের কোনো হদিশ নেই। টানা 2 দিন খোঁজ চলতে থাকে। শেষে 3য় দিনে এসে একদিন মনসুরের বাড়িতে একটা হুজুর টাইপের লোক আসে। এই লোককে তারা তাদের এলাকায় আগে কখনো দেখেনি। এসে মনসুরের মাকে বলে, তোর ছেলেটা খুব বিপদের মধ্যে আছে রে, যার খপ্পরেও পড়েছে সে একদমই স্বাভাবিক কেউ না। এদিকে মনসুরের মা এটা শুনে আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ এটা কি বলছে লোকটা। আর অচেনা লোকটা মনসুরের মাকে জানায় যে আজ থেকে 2 দিন পর তোর ছেলে তোর কোলে ফিরে আসবে, কিন্তু সাবধান, তোর ছেলে খুব খারাপ ভাবে বদলে যাবে। ব্যবহার, আচার আচরণের মধ্যে অনেক অমিল পাবি, তুই আগের মতো পাবি না। আরো অনেক পরিবর্তন হবে, যা সময়ই বলে দেবে। ওকে চোখে চোখে রাখিস। এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। কথা অনুযায়ী ঠিক 2 দিন পর মনসুরকে খুঁজে পাওয়া যায়। রাতের বেলা হুট করে মনসুরের ডাক শুনে ওর আম্মার ঘুম ভাঙে। বাইরে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি মনসুর দাঁড়িয়ে আছে। পরনে সেই সাদা নীল বর্ণের জামা প্যান্ট, মুখটা গোমরা, আগের মতন প্রফুল্ল না। 1987। মূল ঘটনা শুরু এখান থেকেই। সেদিন মনসুর প্রথমবারের মতো এলাকায় বখাটের নাম পায়। গ্রামে এক বুড়ো ভিক্ষুক মহিলা থাকতেন। একদিন মনসুরের বাবার কাছে এলাকার লোক নালিশ নিয়ে আসে মনসুর পারুদাদির মাথা ফাটিয়ে দিয়েছে। সেই বৃদ্ধ মহিলাকে সবাই পারুদাদি নামে ডাকত। তো এলাকায় বিচার বসে। বৃদ্ধ মহিলা বলেন, ভিক্ষা করে সেদিন তিনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন। রাস্তায় দেখতে পান মনসুর তার দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে। মহিলার হাতে একটা মাছ ছিল। মনসুর বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে বলতে থাকে, দাদি, মাছটা পছন্দ হয়েছে। এবং বৃদ্ধ মহিলা মনসুরকে তার বাড়িতে নিয়ে যায়। মনসুরে বসে হাড়ি পাতিল বের করতে করতে বলতে থাকেন, এই ভিক্ষুকের কাছে খাবার চাইছস? এই ভিক্ষুক নিজেই তো খাবার পায় না, তিনি খেতে দেওয়ার জন্য কিছু খুঁজছিলেন। এমন সময় মনসুর তার পেছন থেকে কিছু একটা যে বৃদ্ধ মহিলার মাথায় আঘাত করে মাছটা সেখান থেকে নিয়ে পালিয়ে যান। মহিলা চেঁচামেচি শুরু করেন, লোকজন এলে সব বলেন। এরপর বিচারের ফয়সালা হয় যে মনসুরের বাবাকে পারুদাদির কাছে মাফ চাইতে এবং চিকিৎসার খরচাপাতি বহন করতে হবে। মনসুরের বাবা বাধ্য হয়ে তাই করেন। বাড়ি ফেরার পর তিনি মনসুরকে বেধড়ক পেটান। মায়ের কারণে শেষ পর্যন্ত সেটা জ্বর পর্যন্ত চলে এসেছিল। এরপর থেকে মনসুরের বখাটাপনা আরো বেড়ে যেতে শুরু করে। কয়েক বছর পর এমন অবস্থা শুরু হয় যে মনসুর শুক্রবার ছাড়া আর কোনো রাতেই ঘরে পাওয়া যেত না। কোথায় যেত, কেন যেত, সেটার খোঁজ মনসুরের পরিবার কিংবা গ্রামের কোনো মানুষই জানত না। এক বুধবারের ঘটনা। একজন দিনমজুর গ্রামে ফিরছিলেন সেই রাতে। এলাকার পেছন দিকে একটা শ্মশান ঘাট ছিল। পাশ কেটে যাওয়ার সময় তিনি শুনতে পান শ্মশানের ওদিক থেকে দল বাঁধা অনেকগুলো কুকুরের কান্নার আওয়াজ, মানুষের হাততালির শব্দ এবং ভেসে আসছিল উলু দেওয়ার আওয়াজ। যেহেতু আগের আমলের গ্রামের লোক, তাই ভূতুরে বিষয়ে বিশ্বাস থাকাটা অনেকটাই স্বাভাবিক। সেই লোক চোখ মুখ বন্ধ করে সোজা দৌড় দেয়। মেঠো পথে হোঁচট খেয়ে সে গড়াতে গড়াতে একটা ক্ষেতের মধ্যে পড়ে যায়। সেদিন ছিল জ্যোৎস্না রাত। সে দেখতে পায় শ্মশানের ওদিক থেকে রাস্তা ধরে একটা কালো কুচকুচে বর্ণের মহিলা হেঁটে আসছে তার দিকে। হালকা বাতাসে চুলগুলো অস্বাভাবিকভাবে এদিক সেদিক উঠছে। তার হাতে একটা মাটির হাঁড়ি, দুহাতে হাঁড়ি আঁকড়ে হাঁটতে হাঁটতে দিনমজুর লোকটার দিকে এগিয়ে আসছে। সে উঠে দৌড় দেবে ভাবছিল, কিন্তু তার মনে হতে থাকে তার পা মাটিতে লেগে মাটিতে খেতে গেছে। সে নড়াচড়া করতে পারছে না। মহিলাটা তার কাছে এসে মাটির হাঁড়িটা রাস্তার মাঝে ফেলে দিয়ে প্রায় আধ হাতের মতো জিহ্বা বের করে পৈশাচিক ভঙ্গিতে হাসতে শুরু করে দেয়। হাসির শব্দে লোকটার মনে থাকে যে তার কান ফেটে এখনই রক্ত বেরিয়ে আসবে। কোন রকমে উঠে দাঁড়িয়ে এসে ক্ষেতের মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে দৌড়ানো শুরু করেন এবং এলাকার মসজিদের সামনে এসে জ্ঞান হারায়। সে ওই এলাকার মসজিদের ইমামকে বলেছিল রাতের ঘটনাটা। তিনি লোকটিকে ঝাড়ফুঁক করে দিয়েছিল। সেই লোকের সাথে সেদিন থেকে কিছু উদ্ভট ঘটনা শুরু হয় এবং যা ছিল মনসুর কেন্দ্রিক। কিছুদিন পর দিনমজুর লোকটা এলাকার হুজুরের কাছে এসে কাঁদতে শুরু করে। হুজুর জিজ্ঞেস করলে লোকটা বলে, ওই দিন বাড়ি ফেরার পরে রাতে শুয়েছিলেন তিনি। হঠাৎ তার ঘুম ভাঙে বিদ্যুৎ চমকানোর শব্দে। উঠেই দেখতে পান বাইরে প্রচন্ড রকমের ঝড় বৃষ্টি হচ্ছে। তার বাড়ির বরাবর ছিল তাদের এলাকার একটি রাস্তা। হুটহাট হতে থাকা বিদ্যুৎ চমকানোর আলোতে তার মনে হতে থাকে যে রাস্তার উপরে কেউ একজন বোধহয় দাঁড়িয়ে আছে, হাতের ইশারায় তাকে ডাকার চেষ্টা করছে। লোকটা অসহায় ভেবে রাস্তায় থাকা মানুষটার কাছে যায়। সামান্য দূর এগোতেই সে বুঝতে পারে এটি একজন মহিলা এবং ওই দিনে রাস্তায় তার পিছু নেওয়া মহিলাটাই এটা। কাছে আসার পর বিদ্যুৎ চমকানোর আলোতে সে স্পষ্ট দেখতে পায় কালো কুচকুচে চেহারাটা রাগে দাঁত কিটকিট করে গড়গড় করছে।
মাথায় লম্বা করে সিঁদুর দেওয়া, বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে পড়ছে। তিনি আর কোনো কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালান। ঘরে ঢুকে স্ত্রীকে ডেকে তুলতে যাবার উদ্দেশ্যে তিনি নিয়ে গায়ে হাত দেয়। ওনার স্ত্রী ওনার দিকে ফিরতে তিনি দেখতে পান তার স্ত্রীর চেহারা কালো কুচকুচে বর্ণের হয়ে গেছে। চোখ দুটো স্বাভাবিক তুলনায় বেশ বড়, লম্বা চুলের মতো জিহ্বাটাও বেরিয়ে আছে, সিঁথিতে লম্বালম্বি করে দেওয়া সিঁদুর। লোকটা ভয়ের ঝটকায় তার স্ত্রীর গা ছেড়ে দু তিন হাত পেছনে চলে আসে। এমন সময় উনি বুঝতে পারেন ওনার স্ত্রী ওনার গা ধরে ধাক্কাতে ধাক্কাতে জিজ্ঞেস করছে, কি হয়েছে, এত ভয় পেলেন কেন? তিনি তাকিয়ে দেখেন তার স্ত্রী স্বাভাবিকই আছে। ঘটনা চেপে যায় সে তার স্ত্রীর কাছে। এভাবে কয়েকটা দিন কাটে। দিনে কাজ করার সময় তার মনে হতে থাকে মাথায় কোনো ওজনের জিনিস তুলতেই সেটার ওজন দ্বিগুণ হয়ে যাচ্ছে। সন্ধ্যা নামতে নামতে শরীরটা কেমন যেন ভেঙে পড়ার মতো হয়ে যায়। একা একা হাঁটলেই তার মনে হতে থাকে পিছনে কেউ একজন বড় বড় কদম ফেলে তাকে ফলো করছে। লোকটা একদিন একটা কাজ পায় একজনের পুকুর পরিষ্কার করে দেওয়ার, এবং শ্যাওলার পানি কচুরি পানায় ভর্তি ছিল পুকুরটা। তার সাথে আরো কয়েকজন ছিল কাজের জন্য। তিনি কাজ করছিলেন। খানিক বাদে সে অনুভব করে তিনি তার হাত পা নাড়াতে পারছেন না, কিছু সাথে আটকে গেছে। ভেবে পানির নিচে হাত দেয় সে। হাত ফেরাতে বুঝতে পারে যে তার পা চেপে ধরেছে সেটা কোনো লোমশ কোনো জন্তুর দুটো হাত হবে, যেটা মানুষের মতোই লেগেছিল। ক্রমশ চাপ বেরিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মাথায় হাত দুটো এমন ভাবে তার পা চাপ দিয়ে ধরে যে তিনি ব্যথায় চিৎকার করে উঠতে থাকেন। লোকজন এগিয়ে আসতে সে বুঝতে পারে তার পা হালকা হয়ে গেছে। কাজ শেষ করে সেদিনের মতো সে তার বাড়িতে ফিরে আসে। তবে সেদিনের পর থেকে তিনি আর কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। তার ঘরে প্রচুর অভাব ছিল, সন্তানাদি ছিল না তার। খুব কষ্টে পেট চলতো তার ও তার স্ত্রীর। এক পায়ের একটা এই অবস্থা হয়ে গেল। পরের দিন কিভাবে পেটের ভাত জোটাবে সেই ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেয় কষ্ট করে হলেও রাতে মাছ ধরতে যাবেন তিনি। যেই ভাবা সেই কাজ, সেই চলে যায় মাছ ধরতে। পর্যাপ্ত পরিমাণে মাছ ধরার পর সে ঠিক করে এবার বাড়ি ফেরা দরকার। অনেকটা ভেতরের দিকে চলে গিয়েছিল সে রাস্তা থেকে। রাস্তার কাছে আসতে এসে দেখতে পায় কি জানি ঘুমটা দিয়ে বসে আছে এবং গুনগুন করছে। সে আবারও ভয় পেতে শুরু করে। কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কে আপনি, এত রাতে এখানে কেন? কোনো উত্তর দিচ্ছিল না ঘুমটা দেওয়া মানুষটা। সে আবারও ভুতুরে কিছু ভেবে পায়ের ব্যথা নিয়েও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার কানে ভেসে আসছিল সেই উলু দেওয়ার শব্দগুলো। বাড়ির কাছে এসে দেখতে পায় কুচকুচে অবয়বটা তার বাড়ির সামনে বড়ই গাছ ধরে দাঁড়িয়ে আছে, হাতে একটা কুকুরের কাটা মাথা নিয়ে। পরদিন সকালে এলাকায় হইচই শুরু হয়। সালামকে জিনে ধরেছে, পাগলের মতো আচরণ করছে। সালাম ছিল সেই দিন মজুর লোকটার নাম। এলাকার হুজুর আসেন তাকে দেখতে, কিন্তু কিছুই করতে পারে না। হুট করে কোথা থেকে যেন সেখানে আবির্ভাব হয় মনসুরের। সবাইকে অবাক করে দিয়ে বিকেলের মধ্যে সে দিনমজুর লোকটাকে সুস্থ করে তোলে। অথচ এলাকায় কেউ এই ঘটনার আগ পর্যন্ত জানতো না মনসুর কবিরাজি করতে পারে। বেশ কিছুদিনের মধ্যে আশেপাশের এলাকায় তার নাম ডাক ছড়িয়ে পড়ে। বদমাশ থেকে তার নাম ওঠে, নাম হয়ে যায় মনসুর কবিরাজ। ভিন্ন ভিন্ন মানুষের উপকার করতে থাকে সে। একদিন মনসুরের কাছে পাশের গ্রাম থেকে একজন লোক আসে, বলতে থাকে তার মেয়েকে জিনের আসর করেছে। তাদের এলাকার ইমাম কোনোভাবেই ছাড়াতে পারছে না। মনসুরকে অনুরোধ করতে থাকে তার সাথে যাবার জন্য। মনসুর যায়ও লোকটার সাথে তার মেয়েকে দেখতে। মেয়েটাকে কয়েকজন মিলে মনসুরের সামনে বসায়। বসানোর সাথে সাথে মেয়েটা মনসুরের মুখে থুতু মেয়ে বলতে থাকে, তোর মুখে আমি জানোয়ারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, তোর পেছনে শয়তান দাঁড়িয়ে আছে, তোর মতো কাফিরের কাছে আমি নত হব না। মনসুর কিছু প্রশ্ন করে মেয়েটার মধ্যে থাকা জিনটা মনসুরের কোনো কথার উত্তর দিচ্ছিল না, শুধু বারবার থুতু ছিটাচ্ছিল আর খিলখিল করে হাসছিল। মনসুর তখন রেগে যায়। রেগে গিয়ে মন্ত্র টাইপ পড়া কিছু শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মনসুর মেয়েটার বাবাকে বলে সে সন্ধ্যার পর আবার আসবে, কাজ এখনো বাকি। সন্ধ্যাবেলা সে মেয়েটাকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। মেয়েটা বলে সেদিন বিকালে সে পুকুর খাটোতে গোসল করে আসার পর থেকে রাতের বেলা ধরে তার ঘরে কারো হাঁটা চলার শব্দ শুনতে পারে শুরু করে সে। জানালার ওপাশ থেকে মাঝে মধ্যেই অদ্ভুত সুন্দর ধরনের একটা সুগন্ধ পেতে শুরু করে সে। একদিন রাতের বেলা তার অনুভব হয় কেউ তার হাত পা চেপে ধরেছে। এরপর তার আর কোনো কিছুই মনে নেই। হুঁশ ফেরার পর নিজেকে বর্তমান অবস্থায় আবিষ্কার করে সে। মনসুর মেয়েটার বাড়ির লোককে জানায় জিনটাকে বোতলে ভরে নিয়েছে সে, সামনে আর কোনো ক্ষতি করতে পারবে না তারা। এর কিছুদিন পর মেয়েটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এমনকি মনসুরও তার খোঁজ দিতে পারছিল না। কয়েকদিন পর এলাকার একটা পুকুরে মেয়েটার মৃতদেহ ভেসে ওঠে। শিয়াল কুকুরে ছিঁড়ে খাওয়ার লাশের মতো মনে হচ্ছিল সেটা দেখে। চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। মনসুর তাদেরকে জানিয়েছিল জিনটা তার কাছ থেকে কোনোভাবে ছুটে গিয়েছিল এবং এটা ওরই কাজ।
এভাবে টুকটাক সমাধান করতে থাকে মনসুর তার কবিরাজি করেই যাচ্ছিল। একদিন মনসুরের মা হঠাৎ করে স্বাভাবিকভাবে মারা যায়। তিনি মারা যাওয়ার পর মনসুরের বাবা তাকে বলে বিয়ে করতে, কারণ রান্না বান্না, ঘর সামলানো এসব একজন মহিলা না থাকলে সম্ভব হচ্ছিল না। তো এক সময় তার বিয়ের কথা ওঠে এবং বিয়ে ঠিকও হয়, কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় মেয়ে পক্ষ থেকে খবর আসে তারা মেয়েকে বিয়ে দেবে না। এভাবে কয়েকবার মনসুরের বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের তারিখের কাছাকাছি আসেই সবাই না করে দেয়। শেষে আল্লাহর রহমতে একজনের সাথে মনসুরের বিয়ে সম্পূর্ণ হয়। বেশ ভালোই যাচ্ছিল তারা একসাথে। মনসুর তার আর স্ত্রী রাবেয়ার সুখ বেশি দিন টেকেনি। খুব অদ্ভুত ঘটনা শুরু হয়েছে তাদের সাথে। রাবেয়া তখন ছিল অন্তঃসত্ত্বা। একদিন রাতের বেলা সে হুট করে ঘুম থেকে চেঁচিয়ে ওঠে তার স্বামী মনসুরের গায়ের উপর প্রচন্ডভাবে কিল ঘুষি মারতে শুরু করে। মনসুর উঠে রাবেয়াকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু রাবেয়া পাগলের মতো করে মনসুরের দিকে বেহুশের ন্যায় উদ্দেশ্য করে বলছিল, তোর পোষা জানোয়ারটা আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে, তোর শয়তান জানোয়ারটা আমাকে হুমকি দিয়ে গেছে। মনসুর রেগে গিয়ে রাবেয়াকে চর মারতেই রাবেয়া জ্ঞান হারিয়ে পড়ে যায়। জ্ঞান ফিরতে ফিরতে পরদিন দুপুর হয়ে আসে। সবাই জিজ্ঞাসা করার পর রাবেয়া বলে, আমি আর মনসুরের সাথে থাকবো না, আমি বাপের বাড়ি যাচ্ছিলাম গরুর গাড়িতে করে। মনসুর আমার মুখ বরাবর বসা ছিল। হঠাৎ করে এই গাড়ির চাকা একটা গর্তের ভেতর পড়ে যাওয়ার কারণে আমাদের গাড়িটা থেমে যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। মনসুর আর চালক অনেক টেনে গর্ত থেকে চাকা উদ্ধার করতে পারছিল না। হঠাৎ দূর থেকে মাথায় ঘোমটা দেওয়া বেশ উঁচা লম্বা হাইটের একজন মহিলা তাদের দিকে আসতে শুরু করে। কাছে এসে সে একটা হাতেই চাকাটা গর্ত থেকে বের করে ফেলে। সে আমাদের সাথে আমাদের গাড়িতে চড়ে বসে। কিছু দূর যাওয়ার পর চালক গাড়ি থেমে জঙ্গলের দিকে ছুটে চলে যায়। তার পিছু পিছু মনসুরও দৌড় দেয়। অনেকক্ষণ পর তার আর কেউ আসছিল না দেখে সেই মহিলাটা তার দিকে যায়, কিন্তু আশ্চর্য, তিনজনের একজনও আর ফিরে আসছিল না। তো মহিলা জঙ্গলের দিকে হাঁটা দেয়। কিছু দূর যাওয়ার পর ওদের দুজনকে দেখে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঝোপের আড়ালে উকি মারতে থাকে সে। কালো কুচকুচে চেহারা একটা মহিলা প্রায় আধ হাতের মতো জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে। গাড়ির চালক এমন ভাবে মাথা কাত করে মহিলাটার সামনে হাঁটু গেড়ে বসে আছে যেন তাকে বলি দেবার জন্য বেঁধে রাখা হয়েছে। মনসুর সামনের ঝোপ থেকে বেরিয়ে এসে একটা দা দিয়ে এক কোপে চালকের শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেয়। সাথে সাথে মহিলাটা চোখ মুখ ফুটে উঠে একটা পৈশাচিক হাসি। এক হাতে কাটা মাথাটা তুলে নিয়ে দু হাত দিয়ে পিষে ফেলতে শুরু করে সে। আর মনসুর নিচু হয়ে কুকুরের মতো জিব্বা বের করে বলি দেওয়ার লোকটার রক্ত খেতে শুরু করে। হুট করে কালো মহিলাটা ঝোপের দিকে তাকায় এবং এই মনসুরের ওয়াইফকে দেখে। মনসুরকে বলে, যা জানোয়ারটাকে ধরে নিয়ে আয়, ওকে আর ওর বাচ্চাটাকে জবাই করে মাটিতে পুঁতে রাখবো। মনসুর ওই মহিলার দিকে দৌড় দিতে শুরু করে, চিৎকার করে দিয়ে উঠে এবং তার ঘুম ভেঙে যায়। এরপর আর কিছু মনে ছিল না তার, এটা স্বপ্নে তিনি দেখেছেন। মনসুর সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, এরকম দুঃস্বপ্ন দেখাটাই স্বাভাবিক, সবাই দেখে মাঝে মাঝে। কিন্তু তার স্ত্রীর কথা শুনে মনে হয় মনে মনে সে ঘাবড়ে যায়, কারণ সে নানা রকমের সমস্যার সমাধান করেছে অনেক দিন। কোন জিন তাদের পেছনে পড়েছে তা নিয়ে সে দুশ্চিন্তায় ভুগতে শুরু করে দেয়। যাই হোক, সে তার নিজ ক্ষমতা বলে তার স্ত্রীকে কোনোভাবে সুস্থ করেন সেই সময়, কিন্তু সমস্যার কারণ সে কাউকেই জানাতে চাইছিল না। এরপর মাসখানেক পর রাবেয়ার বাপের বাড়ি থেকে তার মা ছোট বোন আসেন তাকে নিয়ে যেতে, যেহেতু মেয়ে অন্তঃসত্ত্বা। মনসুর সেদিন কোনো একটা কাজ কয়েকদিনের জন্য দূরে অবস্থান করছিল। রাবেয়ার আম্মা ও বোন সেদিন রাতটা তাদের বাড়িতে থাকে এবং পরদিন রওনা দেবেন বলে ঠিক করেন। রাতে রাবেয়া তার ছোট বোনের সাথে শুয়েছিল। হঠাৎ সে তার দরজা টোকা এবং তার আম্মার কণ্ঠ শুনতে পেয়ে দরজা খুলে দেয়, কিন্তু সে দরজা খোলার পর সেখানে কাউকে আবিষ্কার করতে পারেনি। মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়েন তিনি, কিন্তু তার ঘুম আসছিল না। অজানা এক ভয় কাজ করছিল তার মনে, অস্বস্তি বোধ হতে থাকে তারা। একটু পর তার কানে ভেসে আসতে থাকে কে যেন তার ঘরের মেঝেতে গা ঘেঁষাঘেঁষি করে ঘা ঘেঁষে ঘোরাঘুরি করছে, খসখস শব্দ হচ্ছে। সে উঠে বসতে সে দেখতে পায় তার আম্মা মেঝেতে খোঁড়ার মতো ঘা ঘেঁষে কাঠের খাটের এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। আর তার সাথে তার আম্মার চোখাচোখি হতেই তার আম্মা একটা হাসি দিয়ে দাঁত কিটকিট করতে থাকে। রাবেয়া ভয় তার বোনকে ধাক্কা মারে। তার বোন উঠতেই সে খেয়াল করে তার আম্মা ঘর থেকে উধাও। বোনকে কিছু জানায় না সে, যদি ভয় পেয়ে যায়। পরদিন রাবেয়া তার বাপের বাড়িতে যেতে যেতে তার মাকে গত রাতের ঘটনাটা জানায়। তার আম্মা গ্রামে গিয়ে অন্য এক কবিরাজের কাছে রাবেয়াকে নিয়ে যায়, যেহেতু মনসুর তখন দূরে ছিল। কবিরাজ দেখে বলছিল পরদিন সে সব জানাবে। পরদিন কবিরাজ তার মুখের টোন চেঞ্জ করে ফেলে, ভয় আর তো মুখে রাবেয়াদের জানিয়ে দেয় সে
কোনো সাহায্য করতে পারবে না, এমনকি সে কিছু জানাতেও পারবে না। সে জানালে নিজের প্রাণ হারানোর ভয় আছে তার। রাবেও তার আম্মা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর রাবেয়ার কাছে মনসুরের লেখা একটা চিঠি আসে। সেখানে লিখেছিল, রাবেয়া, যা যা হচ্ছে তা সব আমারই ভুল। আমি তোমাদের কাছাকাছি থাকলে তোমাদের প্রাণ হারানোর আশঙ্কা আছে, তাই আমি আর কোনোদিন ফিরছি না। রাবেয়া এরকম অদ্ভুত চিঠি পেয়ে ভরকে যায়। রাবেয়া আর মনসুরের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। রাবেয়া ইমাম সাহেবকে জানিয়েছিলেন সে মনসুরের পাঠানোর ঠিকানায় নিজেও চিঠি দিয়েছিল, কিন্তু কোনো ফেরতি চিঠি সে পায়নি কখনো। মনসুরের পাঠানো চিঠিটাও ইমাম সাহেব দেখেছিলেন। মনসুর চলে যাবার পর সবকিছু এভাবেই স্বাভাবিক হয়ে যায়। কয়েক মাস পর 1995 সালে রাবেয়া একটি কন্যা সন্তান জন্ম দেন, যার নাম রেখেছিল ময়না। অন্যদিকে মনসুরের নিরুদ্দেশ হওয়ার পর 1 বছরের মতো সময় ফুরিয়ে গেছে, কিন্তু অনেক খুঁজেও কেউ মনসুরকে তখনও খুঁজে পায়নি। 1995 কোন এক রাতে মনসুর তার পরিবার ফেলে নিরুদ্দেশ হয়ে যায়। রাবেয়ার মেয়ের বয়স যখন 5 বছর, তখন থেকে মেয়েটি মাঝে মধ্যেই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে উঠেই বিড়বিড় করে বলতে থাকতো, একটা লোক এসেছিল, লোকের পেছনে একটা কালো মহিলাও এসেছিল তার কাছে। এরপর থেকে রাবেয়া তার মেয়ে ময়নাকে রাতের বেলা জেগে পাহারা দেওয়া শুরু করে। সত্যি কেউ এসেছিল কিনা তা নিয়ে রাবেয়ার বেশ কৌতূহল। একবার রাতে পাহারা দেওয়ার সময় দিদিতে হুট করে ময়না ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরে ভয়ার্ত মুখে বলতে থাকে, ওই মহিলাটা এসেছে দাদার ঘরে। রাবেয়া তার মেয়েকে কোলে নিয়ে দৌড়ে তার শ্বশুরের ঘরের দিকে অগ্রসর হয়। দরজায় ঠক ঠক শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না। দরজায় কান পেতে সে শুনতে পায় তার শ্বশুরের ঘরের ভেতর থেকে কারো গোঙানির আওয়াজ আসছে, উলু দেওয়ার শব্দ আসছে। ভয় পেয়ে দোয়া পড়তে শুরু করতেই ভেতর থেকে মহিলা পুরুষের মিশ্রিত একটা কণ্ঠ ভেসে আসে তার কানে। আমি অনুমতি না দেওয়া সত্ত্বেও তোর স্বামী তোর মেয়ের সাথে দেখা করার দুঃসাহস করেছিল, যার শাস্তি স্বরূপ তোদের সবাইকে আমি জ্যান্ত নরবলি দিয়ে তোদের রক্ত দিয়ে স্নান করে গায়ের জ্বালা মেটাবো। শব্দটা থেমে যাওয়ার পরেই রাবেয়া শুনতে পায় তার শ্বশুরের ঘর থেকে থুপ করে একটা শব্দ, থুপ করে কিছু একটা নিচে শব্দ পড়ে যাওয়ার। টানা কয়েকবার সে শুনতে পায় সে শব্দটা, এবং একটা সময় শব্দটা থেমে গিয়ে আপনি দরজাটা খুলে যায়। রাবেয়া ভেতরে গিয়ে অবাক হয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার শ্বশুরের মাথা থেতলানো দেহটা মেঝেতে কাঁদতে নিথর হয়ে যায়। তার রাবেয়ার চোখের সামনেই লোকজন জড়ো হতে শুরু করে। রাবেয়া তার মেয়ে পুরোপুরি ভাবে একা হয়ে পড়ে, কারণ তার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিল। স্বামীর বাড়ি যে ছেড়ে না পড়ছে, বাপের বাড়ি গিয়ে উঠতে না পারছে, একা থাকতে উপায় না পেয়ে রাবেয়া তার মেয়েকে এখানেই বড় করতে শুরু করে। ময়নার দাদা মারা যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর রাবেয়াকে ময়না জানায় সে গতরাতে তার দাদাকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। মাথার অধিকাংশ থেতলানো, রক্ত ঝরছে। হাতের ইশারা দিয়ে ময়নাকে বসে বলছিল, দাদু এদিকে আয়, তোর বাবাও আছে, এখানে দেখাই যা। ময়না ভয় পেয়ে তার মার কাছে চলে আসে। পরদিন এক ওঝাকে বাড়িতে নিয়ে আসা হয় রাবেয়ার মা। ওঝা রাবেয়াকে বলছিল, আপনাদের সমস্যাটা আপনাদের স্বামী কেন্দ্রিক। আপনাদের পেছনে যা লেগেছে তা আল্লাহ ছাড়া আর কেউ দূর করতে পারবে না। যদি আল্লাহ চান তবে আপনার স্বামীকে দিয়েই এই আপদ বিদায় করাবেন, নয়তোবা অন্য কাউকে দিয়ে, কিন্তু এই কাজ আমাদের সাধ্যের বাইরে। পানি পড়া ও ঝাড়ফুঁক দিয়ে ওই দিন ওঝা বিদায় নেয়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না, যা ছিল তাই রয়ে গেছে। একদিন রাতের রাবেয়া স্বপ্ন দেখতে পায় একটা শ্মশান ঘাট, দাউ দাউ করে আগুন জ্বলছিল একটা চিতায়। তিনি খেয়াল করেন মনসুর সেই চিতার মধ্য থেকে বেরিয়ে আসে। মনসুরের চোখে মুখে তিনি অসত্য দেখছিলেন সেই স্বপ্নে, এজন্য আগের মনসুর নয় যাকে সে চিনত। চিতার পাশে কাপড়ে ঢেকে রাখা ছিল একটা মরদেহ। মনসুর তেল জাতীয় কিছু একটা নিয়ে সেই মরদেহের উপর ঢালতে শুরু করতেই মরদেহটা কেঁপে উঠে। মনসুর পা দিয়ে লাথি মেরে লাশটাকে জামিনে শুয়ে ফেলে, আবার তেল ঢালতে শুরু করে। এক সময় 2 হাতে উঁচু করে চিতার মধ্যে লাশটাকে ফেলে দেয় মনসুর। ফেলে দিয়ে জামিনে শুয়ে পাগলের মতো গড়াগড়ি করতে করতে হাসতে শুরু করে দেয়। দূর থেকে একটা অবয়ব এগিয়ে আসা দেখতে পায় রাবেয়া। চিতার কাছে এসে দাঁড়ায়, কালো কুচকুচে চেহারা, মাথায় লম্বা করে দেওয়া সিঁদুর। মনসুরের গলা চাপ দিয়ে ধরে বলতে থাকে, তোরা সবাই মরবি, এমনকি তুইও। এটা বলেই দায়ের এক কোপে মনসুরের মাথাটা রাবেয়ার সামনে কেটে আলাদা করে দেয় কালো মহিলাটা। রাবেয়ার ঘুম ভেঙে যায়। হাঁপাতে হাঁপাতে উঠে দোয়া পড়া শুরু করে। সে অনুভব করছিল তার ঘরে অন্য কারো অস্তিত্ব আছে। বিছানায় হাতাহাতি করে সে তার মেয়েকে খুঁজে পায় না। সেই মুহূর্তে তার মাথা খারাপ হয়ে যেতে শুরু করে। একসময় বেশ রেগে গিয়ে চিৎকার করে বলতে শুরু করে, শয়তানের বাচ্চা, সাহস থাকলে সামনে এসে দাঁড়া, ভয় দেখাচ্ছিস দূর থেকে কেন? এক মুহূর্তে পরে সে দেখতে পায় তার দরজার সামনে একটা ছায়া মূর্তির আবির্ভাব।
দাঁত কিটকিট করার শব্দ ভেসে আসছিল রাবেয়ার কানে। বিছানা থেকে নামতেই সে দেখতে পায় তার মেয়েটা সেই ছায়ামূর্তির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একসময় একটা ধ্বনি ভেসে আসে রাবেয়ার কাছে কানে, সেদিন মন্দিরে আমার সামনে না পড়লেই তো পারত। রাবেয়া কিছু বুঝতে পারে না কথার অর্থ। এক দৃষ্টিতে তার মেয়ের দেহটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর অবয়বটা হাওয়ায় মিলিয়ে যায় এবং রাবেয়া নিজেকে বিছানার উপর আবিষ্কার করে। তার মেয়ে তার কাঁধে হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে ডাকছিল। সে বুঝতে পারে তার হ্যালুসিনেশন হচ্ছে এটা। 2001-এর প্রথম দিকের সময় একজন লোক রাবেয়ার কাছে ছুটে এসে বলতে থাকে সে মনসুরকে দেখেছে উত্তরের ধান ক্ষেতের ওইদিকে। রাবেয়া ছুটে যায় সেদিকে, গিয়ে তার স্বামীকে দেখতে পায়। বাড়িতে নিয়ে আসা হয় তাকে। রাবেয়া এতদিন সমস্ত ঘটনা খুলে বলে মনসুরকে। মনসুর বলে সে সমস্যা সমাধান করতেই ফিরে এসেছে। বাড়ি ফেরার পর রাতের বেলা মনসুর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নখ দিয়ে মেঝেতে আঁচড় করছিল, আঁচড় দিচ্ছিল, কথায় কথায় যাকে তাকে মারধর করছিল, জানে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছিল। যারা মনসুরের পাগলামির কারণে তাকে বেঁধে ফেলতে হয়েছে। তার চাচা অনেক ওঝা কবিরাজ দেখিয়েছে, মনসুরকে কোনো সমাধান কেউ দিতে পারছিল না। দেখেই এই ইমাম সাহেবের কাছে তারা এসেছিল, যিনি ঘটনাটা শেয়ার করেছেন রাজন ভাইয়ের কাছে। তো ইমাম সাহেব লোকটিকে বলেন রাতটা তার এখনো এখানে থাকার জন্য তিনি আগেই খোঁজ নিয়ে দেখেন, তারপর সিদ্ধান্ত জানাবেন বলেছেন। রাতের বেলা ইমাম সাহেব তার জিনদের স্মরণ করেন। ওনার উপস্থিত হতে ইমাম সাহেব মনসুরের নাম, ঠিকানা এবং ঘটনা জানান। ওনার ফিরে এসে ইমাম সাহেবকে বলেছিল, এটা থেকে দূরে থাকো, তোমারও মঙ্গল আমাদেরও মঙ্গল। এমন না যে আমরা সমাধান করতে পারবো না, পারলেও অনেক বেশি কষ্ট পোহাতে হবে। যে ছেলের ব্যাপারে তুমি বলেছ সে শয়তানের পূজারী, শিরক করে কাটিয়েছে সে তার জীবনের অর্ধেকেরও বেশি সময়। ছোটবেলায় সে এক তান্ত্রিকের গায়ে পাথর ছুঁড়ে মেরেছিল। সে তান্ত্রিক রেগে গিয়ে ফাঁকা রাস্তা পেয়ে তাকে ধরে নিয়ে গেছিল। ভাগ্যক্রমে ছেলেটিকে তান্ত্রিকের খুব পছন্দ হয় এবং সে মনস্থির করে ছেলেটিকে সে তার শিষ্য বানাবে। মনসুর প্রাণের ভয় তান্ত্রিকের কথায় সম্মতি জানিয়ে দেয়। তান্ত্রিক তাকে বলেছিল আগামী অমাবস্যার গ্রামের পাশে শ্মশান থেকে দু মুঠো মাটি আর কালী মন্দির থেকে কালীর মূর্তির চুল এনে দিতে হবে। ছোটখাটো একটা মন্দির ছিল, প্রায় পরিত্যক্ত টাইপের। মনসুর মন্দিরের ভেতরে গিয়ে সেখানে পরিবেশটা নোংরা করেছিল, কারণ সে ছোটবেলা থেকেই এসব অসভ্যতা করেই বড় হয়েছে। যাকে ছোটবেলার ন্যায় নীতি শিক্ষা দেওয়া হয় না, সে বড় হয়ে নিজের কুকর্মে নিজে আটকা পড়ে যায়। কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সে শুনতে পায় তার পেছনে পেছনে কেউ লাফাতে লাফাতে হেঁটে আসছে। তার পায়ের তলায় মাটি কেঁপে কেঁপে উঠছে। সে পিছে তাড়িয়ে তাকে দেখতে পায় কালো কুচকুচে চেহারার এক মহিলা হাতে মাটির হাড়ি আঁকড়ে তার দিকে এগিয়ে আসছে। সে দৌড় দিতে যেও এক চুল পর্যন্ত নড়াচড়া করতে পারেনি। কালো চেহারা ধারণ করা জিনটা মনসুরের কাছে এসে হাড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলতে থাকে, মুসলমানের বাচ্চা, তোকে টুকরো টুকরো করে ফেলে রাখবো, তারপর তোর কবরে ঢুকে মাংস ছিঁড়ে খাবো। মনসুর ভয় পেয়ে তার গুরুর কথা বলে দেয় এবং আরো বলে তার গুরু তাকে জোর করে আটকে রেখেছে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। মনসুরকে তান্ত্রিক একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল। সে ওটা পড়তে শুরু করে এবং সাথে সাথে জিনটা ওর সামনে থেকে উধাও হয়ে যায়। এটা একটা মহিলা জিন ছিল। মনসুর তাড়াতাড়ি করে তার গুরুর ঘরের দিকে ফিরতে শুরু করে। ঘরে ঢুকে এসে দেখতে পায় তার গুরুর দেহটাকে কেউ একজন খুব নৃশংসভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় ঘরের এদিক সেদিক ফেলে রেখেছে। সেদিন রাতে মনসুর সেই জিনকে আবারও দেখতে পায়। জিনটা তাকে বলে মনসুরকে সে জাদুবিদ্যায় পারদর্শী করে তুলবে। ওর সাহস দেখে জিনটাকে ওর পছন্দ হয়েছিল। মনসুর সেই জিনের কথায় পা দিয়ে দেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। রাজি না হলে প্রাণ হারাতে হবে। আবার তার উপর সে খুব তখন ছোট ছিল। এই জিনকে বিভিন্ন কুফরি কাজে ব্যবহার করতো মানুষরা, এমনকি এই জিন নিজেও জাদুবিদ্যায় পারদর্শী। জিনটা মনসুরের সাথে থাকা শুরু করে। এলাকার সেই দিন মজুর লোকটাকে ভয় দেখিয়ে শেষে তার উপর থেকে জিনের আছর ছাড়িয়ে মনসুর এলাকায় সুনাম অর্জন করে নেয়। কিন্তু সেই জিনের একটাই শর্ত ছিল, মনসুরের কাছে সে যে কখনো বিয়ে করতে পারবে না। পাশের গ্রামের যে মেয়েটার উপর থেকে মনসুরের জিনের আছর সরিয়েছিল, সেই মেয়েটাকেও এই জিনই মেরে ফেলেছিল। মেয়েটাকে প্রথমে যে জিনটা আছর করেছিল সে একটা ভালো জিন ছিল। মনসুরের মেয়ের কাছে যে হুজুর টাইপের লোকটা এসেছিল, তিনিও একজন ভালো জিন ছিল, কিন্তু খুব একটা শক্তি না থাকায় সে মনসুরকে ওই কাফিরের হাত থেকে বাঁচাতে পারেনি। মনসুরের বয়স বাড়তে থাকে। সে এসব থেকে বেরিয়ে আসবে বলে চিন্তা ভাবনা শুরু করে দেয় এবং বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করে। কিন্তু প্রতিবারই পাত্রীপক্ষকে খুব খারাপ ভাবে ভয় দেখিয়ে বিয়ে ভেঙে দিত কাফির জিনটা। শেষে মনসুর নিজেই জিনটাকে বন্দি করে রাবেয়া নামের একজন মেয়েকে বিয়ে করে ফেলে। বিয়ের পর কোনোভাবেই জিনটা ছুটে যায় এবং তাদেরকে বিরক্ত করা শুরু করে।
মনসুর মনে মনে নিজেকে এসবের জন্য দোষী ভাবতে শুরু করে এবং সেই জিনটার সাথে চুক্তি করে সে যে তার পরিবারের ছেড়ে চলে আসবে, বিনিময়ে তার পরিবারকে যেন আর বিরক্ত না করা হয়। কারণ মনসুর দ্বিতীয়বার কোনোভাবেই পারছিল না জিনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে। মনসুর চেয়েছিল কুফরি জাদুবিদ্যা করে সবাইকে নিজের ক্ষমতার বশে আনতে, কিন্তু তার স্ত্রীর সাথে থাকতে থাকতে একসময় তার বোধ জাগতে শুরু হয় এবং সে ধীরে ধীরে এই পথ থেকে সরে আসতে শুরু করে, যার কারণে জিনটা মনসুর ও তার পরিবারকে এরকম খারাপ ভাবে ভোগাচ্ছিল। এই জিন নিজেকে কালী নামে দাবি করে, তার এর সাথে এত সহজে লড়ে পেরে ওঠার মতো শক্তি কারোরই নাই। ইমাম সাহেব জিজ্ঞেস করেন, কোনো পথেই খোলা নেই? ওনার 4 জন জিনদের মধ্যে একজন বলেন, একটা আছে উপায়, তবে দেখি কতটা কাজে আসে। তারা জানায় তাদের একজন শিক্ষককে তারা এই ব্যাপারে জানাবে, উনি যদি যা সিদ্ধান্ত নেবেন তাই করতে হবে। ইমাম সাহেব তার জিনদের উপর ভরসা করে পরদিন তার দুঃসম্পর্কের আত্মীয়ের সাথে কুষ্টিয়ার দিকে যাত্রা শুরু করে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ওনারা 4 জন কোনো না কোনো একটা পথ বের করবেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ। পৌঁছানোর পর তিনি অজু করে মনসুরকে যে ঘরে বেঁধে রাখা হয়েছিল সে ঘরে চলে যান। গিয়ে দেখতে পান মনসুর শিকল দিয়ে বাঁধা। ক্ষণে ক্ষণে চেষ্টা করে যাচ্ছিল মুক্ত হবার জন্য। ইমাম সাহেবকে দেখে তাচ্ছিল্য করে হেসে বলতে থাকে, ইমামতি দেখাতে এসেছিস, তাও আবার একা একা? ইমাম সাহেব 1 বোতল পরা পানি মনসুরের চারপাশে গোল বৃত্তের মতো করে ছিটিয়ে দিয়ে ওর সামনে বসে যায়। বসে উত্তর করেন, ইমানদাররা কখনো একা হয় না, সর্বদা তাদের সাথে স্বয়ং তাদের রব আল্লাহ থাকেন। আর তোদের মতো শয়তান যারা অন্যদের বিপদে ফেলে আনন্দ উল্লাস করিস, তারা আমার রবের চোখে সবচেয়ে ঘৃণিত প্রাণী। মনসুরের ভেতরে থাকা জিনটার আগে গড়গড় করে বলতে থাকে, তোর নাতিটা কিন্তু পুকুরে গোসল করতে খুব পছন্দ করে, কি বলিস? একদিন গিয়ে পানির ভেতরে ওকে গলা টিপে মেরে আসি। আর তোর মেয়ের জামাই তোর রেলে কাজ করে, ফেলে দেই একদিন ট্রেনের নিচে, টুকরো টুকরো করে দেই তোর মায়ের সংসারটা। এই বলে হাততালি মারতে মারতে উলু দেওয়ার শব্দ করে। ছোট্ট একটি কথা বলি, যে আপনার গত এপিসোডে জাহিদ ভাইয়ের ঘটনাতে শুনেছেন যে তাকে ওই দুষ্ট জিনটা তাকে কিন্তু ভয় দেখাচ্ছিল, তার উইক পয়েন্টটা দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছিল। ঠিক একইভাবে এই জায়গায় উইক পয়েন্টটা দিয়ে কাবু করার চেষ্টা করা হচ্ছিল। তো ইমাম সাহেব উঠে যাবার কথা ভাবেন, ওনার জিনদের ছাড়া এখন আর কিছু সম্ভব নয়। আল্লাহ মানুষকে এমন কিছু ক্ষমতা দেননি যা তিনি অনেকটা জিনদেরকে দিয়েছেন, তাই তিনি তখনকার জন্য সরে পড়াটাই বুদ্ধিমানের কাজ মনে করলেন। রাতে ওনার জিন তাদের শিক্ষককে ইমাম সাহেবের কক্ষে আসেন। ইমাম সাহেব সালাম দিয়ে জিজ্ঞেস করেন, যা করার তাড়াতাড়ি করা দরকার, ছেলেটার অবস্থা খুব একটা ভালো দেখলাম না আমি। ওনাদের শিক্ষক বলেন, এই কাফের জিনও আগেও বহু মানুষের ক্ষতি করেছে। প্রথমে খারাপ ভাবে ভয় দেখায়, তারপর নরবলি দিয়ে শয়তানের পূজা করে। একে অন্য এক গ্রাম থেকে এই গ্রামের একজনের উপরে কুফরি করে পাঠানো হয়েছিল। লোকটাকে এই জিন হত্যা করে ফিরে যাবার সময় মন্দিরের সামনে স্থির হয়েছিল এবং ওই সময় মনসুর সেখানে এসে জিনটার সামনে সবকিছু নোংরা করা শুরু করে, যার কারণে সে রেগে যায়। পরবর্তীতে মনসুর একে যে ভিন্ন লোকের ক্ষতি এবং উপকার দুটোই করেছিল, কিন্তু শুধু তার উপকারের গল্পই গ্রামবাসীর মুখে মুখে শোনা যেত। তো পরদিন ছিল জুম্মার দিন। রাতে এশার নামাজ শেষে ইমাম সাহেব ওনার 4 জন জিন এবং তাদের শিক্ষক জিনের সাথে আলাপ আলোচনা করে মনসুরের কাছে আবারও যায়। মনসুরের ভেতর থাকা জিনটা ইমাম সাহেবকে বলে, কিরে এবার একা এলি না কেন, ভয় পেয়েছিস? ইমাম সাহেব জিজ্ঞেস করেন, কি করলে তুই এদেরকে ছেড়ে দিবি? শয়তানরা তাচ্ছিল্য করে বলে, উঠে ছেড়ে যাওয়ার প্রশ্ন পরে করিস, আগে ভাব কি করলে তুই তোর পরিবারকে আমার হাত থেকে বাঁচাতে পারবি। এদেরকে শেষ করা মাত্রই আমি তোর পরিবারকে টুকরো টুকরো করে কেটে আর যজ্ঞের আগুনে জ্বালিয়ে দেব। সাথে সাথে ভেতরে শিক্ষক জিনটা চলে আসে এবং সেই দোয়া পড়তে পড়তে মনসুরের গায়ের উপর একটা সাদা চাদর দিয়ে ঢেকে দেয়। ভেতর থেকে প্রচন্ড ভাবে চিৎকার করতে থাকে শুরু করে জিনটা। ইমাম সাহেবের পেছনে থাকা জিনটা মনসুরের ভেতরের জিনকে প্রশ্ন করে, দেখবো আজ কে কাকে টুকরো টুকরো করে। এই কাফনের কাপড়ে হবে শেষ বস্তু যা তুই তোর মৃত্যুর আগে দেখবি। বাকি 4 জন ভেতরে প্রবেশ করে আরো একটা চাদর ফেলে দেয় মনসুরের উপর এবং ইমাম সাহেবকে আদেশ করেন জোরে জোরে সূরা ইয়াসিন পড়ার জন্য। কিছুক্ষণ পর চাদরের ভেতর থেকে একটা কণ্ঠ শুনতে পান তারা, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে, আমি পুড়ে যাচ্ছি। শিক্ষক জিনটা বলেন, আগে বের হয়ে আয়। তিনি চাদরটা সরিয়ে নেন। কাফির জিনটা বের হবার সাথে সাথে ইমাম সাহেব তাকে বোতলে ভরে ফেলেন। ইমাম সাহেবের জিনদের শিক্ষক বলেন যে কাজ শেষ হয়েছে, বোতলটা আমাকে দাও, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কতগুলো নিষ্পাপ জীবন নষ্ট করেছিল এই কাফির। উনি বোতলটা নিয়ে সেখান থেকে চলে যান। ইমাম সাহেব মনসুরকে ঝাড়ফুঁক করে দেন
কিছুদিন পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং ইমাম সাহেব পরে জেনেছিলেন যে সে মনসুরের এই ঘটনার পর থেকে বেশ ধার্মিক হয়ে গেছে। সেই জিনটার সাথে পরবর্তীতে কি হয়েছে তা ইমাম সাহেব আর কখনো জিজ্ঞেস করেননি এবং ওনাদেরকে কখনো জিকির করেননি আর কি, কারণ তিনি জানতেন কাফেরদের তিরস্কার করতেই হবে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা মেডিকেল কলেজে যারা পড়েন, বিশেষত আমাদের আমলে যাদের বয়স 50 পার হয়ে গেছে, তখন সবই সরকারি মেডিকেল কলেজ ছিল, প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না। তো এগুলো অনেক পুরনো আমলের মেডিকেল কলেজ বা ভবন, যেগুলো একসময় মেডিকেল স্কুল ছিল, পরে মেডিকেল কলেজ হয়েছে। তো তাদের সবাইকে কিছু না কিছু মানে আনন্যাচারাল অভিজ্ঞতা, আনন্যাচারাল বলবো বা অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলে আমি বিশ্বাস করি। তবে সেগুলোকে এইগুলো আমরা গুরুত্ব দিতাম না, কারণ এটা আমাদের জন্য ওই যে বললাম না যে গা শোয়া হয়ে যায়। যেমন মনে করেন একটা কোলাহল যুক্ত শহরে, ঢাকা শহরে যে থাকবে তার কাছে রাস্তাঘাটের শব্দটা নর্মাল হয়ে যাবে। যাই হোক, এখানে মূল প্রসঙ্গে আসি। এটা একটা মেডিকেল কলেজের ঘটনা। ঘটনাটা হলো এরকম যে এটা আমার শোনা ঘটনা। যে ঘটনাটা শুনছে সে তারই এক বন্ধুর সাথে ঘটনাটা ঘটছে। সে একবার, আপনারা অবশ্যই জানেন আমরা তখন অনেক একটু সিনিয়র হয়ে গেছি, তার একটা জুনিয়র। তো কথা প্রসঙ্গে, গল্প প্রসঙ্গে এই কথাটা আসছে আর কি, যে আপনারা সবাই জানেন যে মেডিকেল কলেজে ছাত্রদের পড়ার জন্য আপনার মৃতদেহের যে মানে কঙ্কাল, এটা দরকার হয়, একবার পুরো সেট কঙ্কাল কিনতে হয়। তো আমাদের সময় হতো কি, কঙ্কালগুলো ওই আমরা সিনিয়র যারা আমাদের আগে যারা পাশ করে বের হয়ে গেছেন, মানে যাদের এই অ্যানাটমি পর্বটা শেষ, তো তাদের কাছ থেকে যেয়ে আমরা কিনে নিতাম। তো এটা মোটামুটি দামে তখন ওই আমরা কঙ্কাল পাওয়া যেত। তো এখন এই কঙ্কাল গুলো আসতো মূলত ডোমদের কাছ থেকে। এটা হলো মূলত আর কি। তো ডোমরা করতো কি, যে ধরেন যে সমস্ত লাশগুলো দাবিদার বিহীন থাকতো সেগুলোকে তারা প্রসেসিং করে রোদে শুকায় টুকে তারপরে বিক্রি করতো ছাত্রদের কাছে। তবে নতুন কঙ্কালের একটু চাহিদা কম ছিল, কারণ দামও কম ছিল, কারণ ওগুলো তো আপনারা জানেন যে সদ্য তৈরি করা একটা কঙ্কাল কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা আবার আপনাদের বা কাউকে আমি জানাচ্ছিও না বা জানার দরকারও নেই, ঘটনার সাথে এটার কোনো সম্পর্ক নেই। পুরনো কঙ্কালগুলোই সবাই ব্যবহার করতো, মানে কিনতে চাইতো। তো ওখানে ওই যে মেডিকেল কলেজটার কথা বললাম, যে সেখানে কিছু অসাধু মানে ইয়ে ছিল আর কি, এবং যারা এই ধরনের কাজগুলো করতো সেটা হলো যে কঙ্কাল তৈরির বৈধ কিছু প্রসেস ওই সময় ছিল। আবার আরেকটা প্রসেস ছিল যেটা হলো তারা ওই কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে এসে বিক্রি করতো। তো এই কবর থেকে কঙ্কাল চুরির অনেক ধরনের ঘটনাই হয়তো আপনারা শুনে থাকতেও পারেন বা জেনে থাকতেও পারেন। এটা বাংলাদেশে আগে এক সময় ঘটতো, এখনকার কি অবস্থা এটা আমি জানি না। তো এরকম একজন কঙ্কাল মানে যারা ব্যবসায়ী বলবো আমি, যারা সরবরাহ করে ডোম শ্রেণীর লোক মানুষ আর কি, তারাই মূলত এটা, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তাদের থেকে অ্যাকচুয়ালি এটা ইয়ে করা হয়, মানে কালেকশন করা হতো। যে আমলের কথা আমি যখন ছাত্র ছিলাম, এখনকার পরিস্থিতি কি হয়েছে বলতে পারলাম না। তো তার কাছে আপনার ওই যারা কবর থেকে কঙ্কাল চুরি করে আনে, আর আপনারা সবাই জানেন যে 5-6 মাস হয়ে গেলে একটা মৃতদেহ, ওটার শরীরের মাংস চামড়া যেটা থাকে সেটা প্রাকৃতিক নিয়মেই মাটির সাথে মিশে যেয়ে শুধু কঙ্কালটাই থাকে। কঙ্কালটা কিন্তু মাটির নিচে মানে দীর্ঘদিন থাকে, মানে কঙ্কালের যে স্ট্রাকচার যেটা বলি সেরকম থাকে। এখন মূল ঘটনায় চলে আসি। তো ধরুন এই ওনার নাম, যিনি ভদ্রলোক, তেনার নাম ওনার নাম বা যেটাই বলেন, ধরুন কবির মিয়া। তো
তো কবির মিয়া ছাত্রদের কাছে কঙ্কাল বিক্রি করতো। কঙ্কাল অনেক সময় ঠিক মনে করেন যে একটা মেডিকেল কলেজে 100 ছাত্রছাত্রী আসলো, 100টা কঙ্কাল হঠাৎ করে পাওয়া ইট ইজ নট সো মাচ ইজি ওই সময়। তো তখন তারা এইভাবে আসতো। তো এরকম সে যা দাম পারে সেটাতে কিনে রাখতো সেই হাড্ডিগুলো বা কঙ্কালটা, পুরো সেটটা। তো সেট তো আর জোড়ায় ওইভাবে থাকতো না, তো সেটাকে সে আবার ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে তৈরি করতো। তো এরকম একদিন এটা তার একটা ব্যবসার মতো ছিল আর কি। তো সে যে এলাকাটা থাকতো সেটা শহরের ভিতরেই, মেডিকেল কলেজের কাছেই, কিন্তু খুব একটু নির্জন জায়গাটা আর কি। নির্জন জায়গায় সে বাসায় তার স্ত্রী পুত্র পরিবার গ্রামে থাকতো, কিন্তু সে ওই জায়গায় থাকতো কারণ তার এই ব্যবসাটা ছিল। তো এই ধরেন কবির আলী, এটা অবশ্যই ছদ্মনাম। তো তার রাত্রে একদিন গভীর রাত্রে দরজায় টোকা পড়লো। তো সে মনে করলো হয়তো এরকম কবর থেকে ওই কঙ্কাল চোররা কোনো কঙ্কাল উঠায় নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য। তো এগুলো এই সমস্ত কাজ কারবার আপনারা জানেন রাত্রেবেলায় ঘটে। তো সে অপেক্ষা করতেছে যে টোকার, তার যে হাতের যে টোকাল চিহ্ন মানে আওয়াজটা, সংকেতটা কিন্তু আসলে তার পরিচিত না। তাদের ভিতরে কিছু সাংকেতিক মানে শব্দ আদান প্রদান, যেমন আমরা যে টেলিগ্রাফের টরে টোক্কা বা মোর্স কোড থাকে না, ওদের ভিতরেও থাকে, আমরা জানতাম। কারণ অপরাধ বিজ্ঞানের অংশ যেটা জুরিসপ্রুডেন্স, সেখানে আমাদেরকে এগুলো শেখানো হতো ওই সময়। তো দেখতো যে না, বেশ টোকাটা একটু জোরে সরেই দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে আপনার মানে কেউ আগত সরে টোকা দিচ্ছে। তো যে একশো দরজা খুললো, কিন্তু দরজা খুলেই যখন সে দৃশ্যটা দেখলো, তার আর কিছু বলার বা করার শক্তি ছিল না। সে ওই অবস্থায়, দারুণ অবস্থায় সে পিছন দিকে পড়ে গেল, পড়ে অজ্ঞান হয়ে গেল। তার আর কিছু মনে নাই তারপরে কি। তো পরের দিন সে তার কার্য সময় বা অফিস সময় বা তার কাজে তো যাওয়ার দরকার, সে যাচ্ছে না। এদিকে তার সহকর্মীরা ভাবতে পারে যে কিরে অমুক তো আসতেছে না, এই কবির আলী। তখন বললো যে ভাই কবির আলী আসতেছে না, হয়তো অসুখ টসুখ হতে পারে। তো পরের দিন অফিস টাইম হয়ে গেছে, মানে অফিস টাইম বলতে কাজের সময় হয়ে গেছে, কিন্তু সেই কবির আলী, আমি ছদ্মনাম হিসেবে ইউজ করতেছি, সে অফিসে যাচ্ছে না। তো তার সহকর্মী অন্যান্য ডোম যারা আছে তাদেরও তো কাজ আছে, এদিকে হাসপাতালে ডোমদের কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে, এবং দেখতেছে কি অমুক লোক আসতেছে না কবির আলী। তো বললো যে দেখো, হয়তো বৃষ্টির দিন, বর্ষাকাল, রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে, সে ঘুম থেকে উঠে নেই, অথবা হয়তো সে আলস্য করে আসতেছে না, আসবে আর কিছু সময় যাক না। তো এইভাবে সারাদিন কেটে গেল, কিন্তু বিকালের দিকে যখন সে ফিরতেছে না, তখন তার সহকর্মীরা বললো যে চলো তো আমরা একটু যাই, একসাথে কাজ করি, লোকটা আসতেছে না, কি ব্যাপার। তো তারা জানতো যে কবির আলী একাই থাকতো বাড়িতে, বাসায় আর কি, এবং তার পরিবার থাকতো গ্রামে। তো তারা হেঁটে রওনা দিল শহরের শেষ প্রান্তের সেই অংশটাতে। তো একটু বলি, যে আমার কথা বলতেছি সে আমলে অ্যাকচুয়ালি শহরের একটা অংশ, একটা না মানে সাইড অংশগুলো, যে দূরবর্তী অংশগুলোতে এরকম কিছু বাড়ি থাকতো, যে বাড়িগুলো অনেকটা পরিত্যক্তই বলা যায়, কারণ তাদের মালিকরা হয়তো কেউ বিদেশে থাকে, চলে গেছে, অথবা কেউ আরো ভালো টাকা পয়সা অর্জন করে শহরের মাঝখানে বা বর্ধিষ্ণু এলাকা বাড়ি ভাড়া নিছেন বা বাড়ি করছেন। তো তারা এই সমস্ত বাড়িগুলো এই সমস্ত মানে একটু খুব কম ভাড়ায়, নামমাত্র ভাড়ায় কিছু সাধারণত ব্যাচেলারদের দিয়ে রাখতো, যাতে বাসাটা দেখাশোনার লোক রইলো আর অল্প একটা ভাড়া দিয়ে একটা লোক রইলো, মানে জায়গাটার দখল সত্য রইলো ইত্যাদি একটা আইডিওলজি তখন ছিল। তো এরকম একটা পুরনো বাড়িতে থাকতো সেই কবির আলী। তো তার সহকর্মীরা যে দেখে দরজা বন্ধ, তো ধাক্কাধাক্কিতে আওয়াজ নাই, তো কয়েকজন মিলে 2-3 জোরে ধাক্কা দিলে দরজাটা খুলে গেল। আর একটা কথা বলে রাখি, সেই আমলে কিন্তু আজকালকার মতো সেই অটোমেটিক লকও ছিল না, আর সিট ক্যানিও ছিল না।
এটাকে অনেকটা হুড়কো বলা হতো, মানে এটা কাঠের জিনিস, ভিতর দিয়ে ঢুকাই দিলে টেনে দিলে দরজাটা বন্ধ হয়ে যেত, আবার টেনে দিলে খুলে যেত। যে যাই হোক, তারা এইভাবে দরজাটা খুলে ফেললো। তো খুলে ফেলে দেখা যেত ঘরের ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, একটা চৌকি আছে। কিন্তু এই কবির আলীকে পাওয়া গেল মেঝেতে মাটিতে শোয়ানো অবস্থায়, তার সমস্ত কাপড় চোপড়কে যেন টেনে ছিঁড়ে উলঙ্গ করে ফেলছে তাকে, তার লুঙ্গি গেঞ্জি ইত্যাদির। মনে করেন যদি কোনো হিংস্র জানোয়ার, বিড়াল বা তীক্ষ্ণ নখযুক্ত জানোয়ার যদি ফালা ফালা করে ছিঁড়ে ফেলে, এইভাবে ফেলে রাখছে। এবং তার শরীরেও বেশ কিছু আঁচড়ের দাগ আছে। তো তারা দেখলো তার কোনো জ্ঞান নাই, তবে তারা এটুকু বুঝলো যে না, সে বেঁচে আছে। তো তখন বললো যে চল হাসপাতালে নিয়ে যাই। তো ওদের ভিতরে একজন বয়স্ক লোক ছিল, সে বলল যে ডোম ছিল আর কি, বলে যে হাসপাতালে পরে নিয়ে যায়, এটা তো মনে হয় মানে এটাতে অন্য রকম কাহিনী আছে, চল আমাদের ধর্মগুরুকে নিয়ে আসি। তো আমি ছদ্মনাম ইউজ করলাম, কিন্তু ওই সম্প্রদায়ের লোকদের আসলে অ্যাকচুয়ালি তাদের সম্প্রদায়টাকে আমি নির্দিষ্ট করতেছি না, তাদের ধর্মগুরু থাকে আর কি। তো সেই ধর্মগুরুর কাছে তো নিয়ে যাওয়া সম্ভব নাকে। তো তারা গেল, ধর্মগুরু কাছেই একটা এলাকায় থাকতো। তো বললো যে না, ওর কাছে আমি যাবো না। কেন? বললো লোকটা ভালো না। তো ভালো না, সে কি বলে যে না, যাবো না। তারপরেও তারা অনেক অনুরোধ করলো, যেহেতু তাদের ধর্মগুরু, বলে ঠিক আছে চল যাই। তো যাওয়ার পরে তখন সেই লোকটা ওখানে গেল, যে তার মন্ত্রপুত কিছু পানি লোকটার গায়ে ছিটাই দিল। ছিটিয়ে দেওয়ার পরে সবাই দেখলো তার গায়ে হাত দিয়ে তার গায়ে প্রচন্ড জ্বর, এবং মনে হচ্ছে তার সমস্ত শরীরেই কোনো বিড়াল জাতীয় কিছু হয়তো লম্বা কোনো নখ দিয়ে লম্বা লম্বা ভাবে চিরে দেওয়ার চেষ্টা করছে। তো তখন সেই ধর্মগুরু তাকে কিছু পানি টানি ছিটা দিল আরো, এবং দিয়ে তার নিয়ম মতো কিছু ওখানে ইয়ে করলো আর কি, করে একজন জিনিসকে ওই জায়গায় উনি ডাকার চেষ্টা করতেছিল। তো তখনও কিন্তু সন্ধ্যা হয় না, সন্ধ্যার বাকি আছে। তো পরে কবিরাজ হাল ছেড়ে দিয়ে বললো যে ভাই, এটা পরে হবে, তুই এখন ওকে কাপড় চোপড় দিয়ে খাবার দিয়ে হাসপাতালে নিয়ে যা, ডাক্তার সাহেব চিকিৎসা করুক, আমারটা আমি পরে যা করার করবো। এখন তো আমি যতটুকু পারি করে গেলাম, এখন জ্ঞান ফিরাইতে হলে তো মানে চিকিৎসার দরকার। তো তখন তারা তাকে কাপড় টাপড় পরে হাসপাতালে ইমার্জেন্সি রুমে নিয়ে তারা তার চিকিৎসা করে তাকে হাসপাতালে ভর্তি করে দিতে হলো, কারণ তখনও সে অনেকটা, আমরা যাকে অজ্ঞান বলি, কমাতে ছিল। তো তারপরে চিকিৎসার পরে তার জ্বরটর কমলো, এবং তাকে স্যালাইন বা ইত্যাদি বা যা যা দেওয়া দরকার দেওয়ার পরে, যেহেতু হাসপাতালের ডোম এবং ওখানকার দেখা গেল যে যারা ডাক্তার তারা সবাই একসময় তার কাছেই মৃতদেহের এই ময়নাতদন্তের ক্লাসগুলোতে এগুলো দেখছে, শিখছে, তার প্রতি সবারই একটা সহানুভূতি ছিল। তো যাই হোক, ইত্যাদির পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো, তাকে বাসায়, আর ওই বাসায় আনা হলো না, অন্য ডোমরা তাকে একটা বাসায় নিয়ে গেল, যেখানে তারা থাকে কাছাকাছি। কিন্তু সে সুস্থ হইলেও শারীরিকভাবে, মানে অন দ্য প্যারামিটার অফ মেডিকেল গ্রাউন্ড যদি আমি বলি, তার পালস, ব্লাড প্রেশার এগুলো হলেও তার দুটা জিনিস দেখা গেল। একটা হলো তার শরীরে প্রচুর রক্ত শূন্যতা আছে, এবং সে মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারাই ফেলছে। তখন তারা আবার ওই কবিরাজকে বা তান্ত্রিককে তার শরণাপন্ন হলো। তো তখন তান্ত্রিক তাদের ধর্মের নিয়ম মোতাবেক কিছু একটা সময় বললো যে ঠিক আছে, ওই সময় আমি আসব, এবং আসার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে, উপকরণ আছে। যেমন মনে করেন না, ডাক্তারের তো কিছু উপকরণ আছে। একজন ডাক্তার সাহেবের কাছে তার স্টেথোস্কোপ থাকতে হবে, ব্লাড প্রেশার মেশিন থাকতে হবে, পালস দেখার যন্ত্র থাকতে হবে, বা কিছু ওষুধপত্র থাকতে হবে, তারপর না সে রুগীটা দেখতে যাবে। এরকম তান্ত্রিকদেরও তাদের পদ্ধতি মোতাবেক কিছু জিনিসপত্র আনতে হয়। তো সেই অনুপাতে সেই জিনিসগুলো নিয়ে আসলো। এখন কি সেই ব্যাখ্যাটা আমি বিস্তারিত দিব না, বা দেওয়া আমার উচিত না। তো তারপরে তো রাতটা নির্দিষ্ট করে বলি, একদিন ওটা আমাবস্যা রাত ছিল, এবং তখন তারা ঘরে দরজা বন্ধ করে ওদেরকে বসাইলো। তার সহকর্মী 2-3 জন ছিল, এবং তোদের বললো যে তোরা কেউ ভয় পাইস না, তোদেরকে কেউ কিছু করতে পারবে না, তবে অনেক ধরনের কিছু হয়তো দেখতে পারিস।
তো এইভাবে জিনিসটা প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি শুরু হলো। তো সেই তান্ত্রিক বা ধর্মগুরু, তো সেই কবির আলীর উপরেই কোনো একজন কিছু এন্টিটি বা কাউকে আনার চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনোভাবেই মানে সফল হচ্ছিল না। তো যাই হোক, তো এক পর্যায়ে তাকে খুব তীব্র ভাষায় মনে হয় যে কেউ ভাষণা করতেছে, এবং সেই কণ্ঠটা বলতেছে যে এই কণ্ঠটা খুব একটা সুন্দর কণ্ঠ, মানে কোনো পাশবিক পিচাসিক কোনো কণ্ঠ না, যেন একজন মানুষ কোন খুব সুর লয় গলায় সুন্দর করে তাকে প্রশ্ন করতেছে যে বেয়াদবর দল, আমাকে এখানে কেন তোরা নিয়ে আসছিস, বা কি চাস তোরা, কি বিষয়টা কি। তো তখন যেহেতু তারা অন্য ধর্মের লোক ছিল, তো তারা তাদের ধর্মীয় প্রথা মতে তাদেরকে সেই দৃশ্য কণ্ঠস্বরটাকে সম্মান করে বলল যে দেখেন, আসলে আপনাকে আনার জন্য আমরা দুঃখিত, কিন্তু মানে আপনার কাছ থেকে এই ব্যাখ্যা ছাড়া আমরা তো আমাদের এই একজন সহকর্মী তাকে কিছু করতে পারতেছি না। তখন সেই কণ্ঠটা খুব বিরক্ত গলায় বলল যে ও একজন খারাপ মানুষ এবং তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। তো তখন তারা বলল যে আসলে একটু আমাদেরকে যদি একটু খুলে বলেন। তো তখন বলল যে দেখ, তোরা মানুষের মৃতদেহের বিভিন্ন অংশ বা মানুষের মৃতদেহ নিয়ে ব্যবসা করিস, এটা আমাদের কিছু বলার নাই, কারণ এটা হয়তো তোদের কোনো প্রয়োজনে এটা করতে হয়, কিন্তু সেটা করতে যে তোরা এমন একজন লোকের কবর থেকে বহু পুরনো মানুষের হাড্ডি বা দেহবশেষ যেটুকু ছিল সেটা নিয়ে আসছিস, এবং নিয়ে এসে বিক্রি করার জন্য তার ঘরে রাখছিস, যে লোকটা ছিল খুবই পুণ্যবান এবং তিনি আমাদের ওস্তাদ ছিলেন, এবং আমরা বংশ পরম্পরায় তাকে প্রতি সালাম দোয়া দিয়ে যাই, এবং তার কবরটা আমরা মাঝে মধ্যে দেখতে আসি। তো একবার এসে আমরা দেখলাম যে ভিতরে তিনি নাই। তো তখন তাকে খুঁজতে যেই আমরা দেখলাম এই লোকের ঘরে আমাদের সেই ওস্তাদ, অর্থাৎ তিনি মানুষ ওস্তাদ। আপনারা এই ফাঁকে একটু বলে নেই, আপনারা অনেক জানেন যে জিন জাতির ভিতরেও কিছু অংশ মানুষের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ মাদ্রাসাগুলোতে শিক্ষা গ্রহণ করে। তো তাদের বক্তব্য অনুসারে হলো যে তাদের ওস্তাদ ছিলেন উনি, শিক্ষক ছিলেন উনি। তো তখন তাকে শিক্ষা দেওয়ার জন্যই তার দরজায় যখন আঘাত করে, তখন তাকে দেখেই কবির আলীর অবস্থা হয়ে যায়, এবং তারপর থেকে তাদের ভিতরে একজন আছে যে কবির আলীকে এই পাপের শাস্তি দিয়েই যাবে। তো তখন তান্ত্রিক জিনিসটা বুঝে গেল, এবং তার সহকর্মীরাও বুঝে গেল যে কাজটা আসলে নিদারুণভাবে অন্যায় করা হয়েছে। হ্যাঁ, মেডিকেল শিক্ষার কাজে কঙ্কাল লাগে, সেগুলো সংগ্রহ করার বা সংরক্ষণ করার পদ্ধতি আছে, কিন্তু বহু পুরনো কবরস্থানে বা যে কোনো কবরস্থান থেকে লাশ চুরি করে এনে এটাকে প্রসেস করে বিক্রি করা, এটা কোনো ধর্মের নীতিতেই বৈধ বলে পরিগণিত হয় না। তখন সেই তান্ত্রিক এবং তার সহকর্মীরা তো ওই সময় প্রায় ভয়ে অজ্ঞানের অবস্থা, বললো যে এখন আপনি কিভাবে এনাকে ক্ষমা করতে পারেন। তো তারা প্রথমে মানে যে এন্ট্রিটা কথা বলতেছিলেন, তিনি খুবই সুন্দর ভাষায় বলতেছিলেন যে পাপের তো ক্ষমা আমরা কিভাবে করব, সে যে কাজটা করছে এবং এখনো তার ঘরে আমাদের ওস্তাদের
সেই দেহাবশেষ এখনো আছে। তো তোরা এক কাজ কর, ওটাকে সসম্মানের সাথে আবার তার জায়গায়, তো মানে ওনার ধর্ম মোতাবেক ওটাকে সস্থানে রেখে এসে এই লোকটাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সে তোদের ধর্ম মতে ক্ষমা প্রার্থনা করবে এবং প্রতিজ্ঞা করবে যে ভবিষ্যতে আর এরকম অসৎ কাজ করবে না। বাস এইটুকু যদি তোরা রাজি হোস, তাহলে তারে আমরা নিষ্কৃতি দিয়ে চলে যাব। তো এই কথার সাথে সাথে যে ওঝা, সে তার ধর্মীয় রীতি মোতাবেক কিছু মানে অফার করার চেষ্টা করার সাথে সাথেই এক ঝাঁকুড়িতে ঘরটা কেঁপে উঠলো। উঠার পরে সেই এন্টিটিটা মনে হলো যে চলে গেল। কিন্তু বিষয়টা পরে কবির আলী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে অনেকদিন পরে। তো সে যেটা বললো, সে যখন দরজা খুলছিল, তো দরজা খুলে দেখে যে একজন লোক তার ঘরের দরজায় দাঁড়ায় আছে। লোকটা এতই উঁচু যে তার বর্ণনা সে দিতে পারবে না, এবং তার দিকে খুব মানে রাগত ভাবে কিছু একটা বলতে চাচ্ছে, এটা দেখে সে অজ্ঞান হয়ে গেছে। তো এরপরে কবির আলী তার ধর্মীয় রীতি মোতাবেক যে নিয়ম পালন করার সেগুলো সে করতো বা করার চেষ্টা করত, কিন্তু সে কখনোই পরবর্তীতে কিন্তু স্বাভাবিক একটা নর্মাল মানুষের মতো আর জীবনযাপন করতে পারে নাই। তার কথাবার্তায় কাজকর্মে কিছু অসঙ্গতি থাকতো। তার কোনো বড় ক্ষতি হয় নাই, এটা মনে হয় তার সেই পাপের শাস্তির অংশ হিসেবেই এটা হয়ে গেছিল। এবং এই ঘটনার পর কবির আলী বেঁচেও ছিল অনেকদিন, এবং এই গল্পটা এলাকায় প্রচলিত আছে বলে আমি জানতাম 30 বছর আগ পর্যন্ত। এখনকার অবস্থা বলতে পারি না, এটা একেবারে বাস্তবসম্মত। তো এরকম যারা এই পেশায় কাজ করেন তাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো অনেক সময় মানে নেগেটিভ সেন্সে ঘটে, যেগুলো তো অবশ্য অনেক সময় তাদের দোষ থাকে না। আবার কিছু কিছু সময় ঘটনাগুলো ঘটে যেগুলো তাদের দোষেই হয়। তো এই ঘটনাটা ছিল এরকমই। ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা আমি বলতে পারি না, তবে যারা শুনতে চাচ্ছেন তো তাদেরকে বলি যে ডাক্তার, নার্স, মেডিকেল কলেজের ইভেন যারা ক্লিনার আছেন, ক্লিন করেন, সাফ করেন, বা সব বাহক বা অ্যাম্বুলেন্স চালক বা এই রিলেটেড পেশায় যারা থাকেন, তারা জীবনের পুরো জীবনের সব অংশে সবাই সবকিছু দেখে না থাকলেও বেশিরভাগ মানুষেরই কিছু না কিছু অভিজ্ঞতা থাকে, এবং এটা আস্তে আস্তে তাদের কাছে এটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। অর্থাৎ আপনার কাছে যেটা ভয়ঙ্কর মনে হয় বা এটা মনে হয়, এই পেশার মানুষদের কাছে আবার ওই জিনিসটাকে এটা এত কিছু মনে হয় না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে আমি অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি, এবং আমি নিজেও কিন্তু কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয় লেগেছে, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এইরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়। আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনাই কিন্তু অনেক বেশি স্পেশাল, অনেক বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। আমরা এপিসোড আকারে অনেকগুলো ঘটনা আপনার জন্য রেডি করে রেখেছি আমাদের চ্যানেলের ভিতরে। আর দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করব আমাদের আজকের এপিসোড, এবং নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।